বাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা সকলেই জানি যে জলবায়ু সম্মেলনে যোগ দেবার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন গ্লাসগোর পথে আছেন। আজ থেকে শুরু হয়েছে এই সম্মেলন, আগামী 12ই নভেম্বর পর্যন্ত চলবে। কপ বলছি, কপ 26 কনফারেন্স অফ পার্টিস, অর্থাৎ যারা এটার মধ্যে ভুক্তভোগী, যারা এটার জন্য ভুগবেন অথবা যারা এটার জন্য দায়ী, তাদের সকলকে নিয়েই এরকম একটি কনফারেন্স, 26তম আসর। বিভিন্ন সময় বিভিন্ন দেশ এটার হোস্ট কান্ট্রি হয়, বিভিন্ন দেশে এই আসর বসে। এই আসরকে নিয়েই আমরা অন্তত ঘটা করে অথবা কয়েকদিন ধরে এই জলবায়ু, পরিবেশ, মানুষ, পরিবেশ শরণার্থী ইত্যাদি নানান কিছু নিয়ে কথা বলতে পারি। সেই সুযোগটাই নিচ্ছে আজকের এই অনুষ্ঠানে। একেবারেই কনফারেন্সের শুরুর দিন আমরা দু একটি রিপোর্ট পেয়েছি ওখান থেকে, গ্লাসগো থেকে, একেবারে সম্মেলন কেন্দ্রের চারদিকে কি হচ্ছে তার কিছু কিছু খবরাখবর দিচ্ছি এটিএন নিউজে। এখনো পুরো মাত্রায় জমে ওঠেনি। আগামীকাল 1 এবং 2 এই 2 দিন আসলে বিশ্ব নেতৃবৃন্দ এই আসরে, বিশ্ব নেতৃবৃন্দের অনেকেই এই আসরে কথা বলবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীরও 1 নভেম্বর তার বক্তৃতা করার কথা রয়েছে। এই সময় আমাদের অনেক ধরনের প্রত্যাশা থাকে, আমরা বুঝিয়েও নিতে চাই। যে বিষয়টা নিয়ে হরহামেশা বাংলাদেশে আলোচনা হয় না, কিন্তু বিশ্ব দরবারে এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। আমরা বলি বার্গেনিংয়ের জায়গা। বার্গেনিংটা আমরা আসলে কি নিয়ে করব? যারা আছেন আমাদের আলোচকরা, তাদের কাছ থেকে একটু শুনে নেব, বুঝেও নিতে চাই। আমাদের সঙ্গে মাননীয় কৃষিমন্ত্রী আছেন, ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক যুক্ত হয়েছেন। আমরা দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নাঈম ওয়ারাকে পেয়েছি, তিনি যুক্ত হয়েছেন। সুদূর খুলনা থেকে, উপকূল অঞ্চল থেকে, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোটের প্রধান নির্বাহী হাসান মেহেদিও আমাদের সঙ্গে আছেন। আমরা লন্ডন থেকে পাবো তানভীর আহমেদকে। তানভীর লন্ডনের চ্যানেল এস-এর কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর। আর স্টুডিওতে আমাদের একজন অতিথির আসার কথা রয়েছে, তিনি এলেই তাকে পরিচয় করিয়ে দিব। তার আগে একটু পর্দায় দেখে নেই কি হচ্ছে গ্লাসগোতে। পৃথিবীর তাপমাত্রা বাড়বে 2.7 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে দ্রুত হারে গলবে বরফ, ডুবে যাবে অপেক্ষাকৃত নিচু এবং দরিদ্র দেশগুলো। জাতিসংঘের এই সতর্কবার্তা আমলে নিয়েই স্কটল্যান্ডের গ্লাসগোতে এবারের 26তম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রোববার স্থানীয় সময় সকাল 10টায় সম্মেলনের উদ্বোধন হয়। প্রেসিডেন্ট অলক শর্মা বলেন, বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে বিশ্ববাসীর জন্য এই সম্মেলনই শেষ ভরসা। COP26 is our last best hope to keep 1.5 in reach. 2030 সালের মধ্যে 200টির মতো দেশ কার্বন নিঃসরণ কতটা কমাবে তা নিয়ে আলোচনা হবে এবারের সম্মেলনে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী G20ভুক্ত দেশগুলো 88% কার্বন নিঃসরণ করে থাকে। গ্লাসগো সম্মেলনে মূলত চাপ তাদের উপরেই। বর্তমানে বিশ্বে কার্বন নিঃসরণকারী দেশগুলোর মধ্যে শীর্ষে চীন ও যুক্তরাষ্ট্র। তবে প্যারিস চুক্তির আলোকে 2060 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য পূরণে নিজেদের পরিকল্পনা পেশ করবে বেইজিং। তাদের মতো নিজেদের পরিকল্পনার কথাও জানাবে যুক্তরাষ্ট্র। গ্লাসগো সম্মেলনে নতুন চুক্তির সম্ভাবনা নেই, তবে প্যারিস চুক্তি কার্যকর করা নিয়ে সমাধান আসতে পারে। কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে উন্নয়নশীল দেশগুলোর অনেক অর্থ সহায়তা দরকার। জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার উন্নয়নশীল দেশগুলোকে কি পরিমাণ ক্ষতিপূরণ দেয়া হবে তা নিয়ে সম্মেলনে জোর বিতর্ক হতে পারে। 2009 সালে ধনী দেশগুলো বছরে দরিদ্র দেশগুলোকে $10,000 কোটি দেওয়ার অঙ্গীকার করেছিল, কিন্তু সেই লক্ষ্য এখনো অর্জিত হয়নি। এদিকে জলবায়ু পরিবর্তন ঠেকাতে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের চাপে ফেলতে গ্লাসগোতে বিক্ষোভ সমাবেশ করেছেন শত শত মানুষ। সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও এদিন সমাবেশে যোগ দেন। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কোনো একটা এরকম সম্মেলন, আন্তর্জাতিক সম্মেলন হলে এবং বাংলাদেশ যখন যোগ দেয়, যোগ দেওয়ার সময় এবং যোগ দিয়ে ফেরত আসার আগে আমরা বলি কি পেলাম, কিন্তু এরকম যখন বলি যে কনফারেন্স অফ পার্টিস, সবাই যারা দায়ী অথবা ভুক্তভোগী সবাই মিলে যখন একটা বিষয় নিয়ে সেটেল করার জন্য যায়, খালি কি 1.5
5 ডিগ্রি বৈশ্বিক উষ্ণতা এটাই বিষয়, নাকি অন্যান্য বিষয়গুলো আমাদের আরো এক্সচেঞ্জ করতে হয়, রিভিউ করতে হয়? আর আমাদের মতো যারা আমরা বলি যে শাওন মাহফুজের রিপোর্টেই দেখেছি যে তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে বাংলাদেশের মতো অনেক গরিব দেশ তলিয়ে যাবে। তলিয়ে যাওয়ার মধ্যে গরিব আর ধনীর মধ্যে কি কোনো পার্থক্য আছে? মানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে, সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি যেসব ভালনারেবল, এটা তো জিওলজিক্যাল ভালনারেবিলিটি, সেখানে গরিব হওয়া আর ধনী হওয়ার মধ্যে কি কোনো ফারাক থাকে কিনা? আমি আগে গওহর নাইম ওয়ারার কাছ থেকে এই জায়গাটা একটু শুনতে চাই। ধন্যবাদ। আপনি গত কয়েক বছর ধরে দেখছেন যে এই জলবায়ু পরিবর্তনের কারণে বা এর চাপে পড়ে পৃথিবীর বিভিন্ন দেশ, এমনকি উন্নত দেশগুলো প্রায় নাকানি চুবানি খাচ্ছে। ফ্রান্সে বন্যা হচ্ছে, যেখানে যে সমস্ত এলাকায় কোনোদিন হয় না, সেখানে ঘর বাড়িগুলাও বন্যার উপযোগী করে তৈরি না, ফলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এটা সারা বিশ্বব্যাপী, জার্মানিতে এবার হয়েছে এবং সব জায়গায় হচ্ছে। এবার এটার যে এখন আর ভুক্তভোগী আর অপরাধী বলে কিছু নয়, এখন অপরাধীদেরও ভুগতে হচ্ছে এবং এটা ভুগতে তাদের। তবে যাদের পয়সা আছে তারা চট করে খাপ খাইয়ে নিতে পারে বা বাড়িগুলো সরিয়ে দিতে পারে, তাদের সেই ক্ষমতা আছে। আমরা তো হাতিয়া থেকে ইচ্ছা করলে কালকে 10,000 মানুষকে উঁচু জায়গায় নিয়ে ঘর বানিয়ে দিতে পারবো না। সেই জন্য গরিব দেশগুলোর কষ্টটা বেশি হবে। তাদেরও কষ্ট হচ্ছে, তাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা নিঃসন্দেহে। কিন্তু যেহেতু তাদের টাকা আছে, ক্ষমতা আছে, প্রযুক্তি আছে, সহজেই সেটাকে করতে পারবে, যেটা আমাদের পক্ষে খুব কষ্টকর হবে। এটা হলো একটা বিষয়। আরেকটা যেটা আপনি শুরুতে বলছিলেন যে 1.5 নিয়ে আসার আলোচনা হবে, এটা মূলত একটা COP26, যেটা এটা মূলত একটা টেকনিক্যাল কমিটির মিটিং। এখানে যাচ্ছেন, এখানে যারা অংশগ্রহণ করবেন, একটা নেটওয়ার্কিং এর জন্য অনেক ভালো, আমরা অনেক কিছু জানতে পারবো, অনেকে পারবো, সেটা একটা উপকার আছে। কিন্তু মূলত এটা টেকনিক্যাল কমিটি, তারা হলো প্যারিসের যে চুক্তি হয়েছিল সেই বাস্তবায়নের জন্য কি কি কাজ করা দরকার, কোনটা আগাচ্ছে, কোনটা পিছাচ্ছে, কিভাবে আমরা করবো, মাপবো কিভাবে, তারা যে কথা দিয়ে আসছিল সেই কথাটা কতটুকু তারা অনুসরণ করছে, এটা নিয়ে গত 3-4 বছর ধরে যারা কারিগরি টিমে আছেন তারা অনেক কাজ করেছে। এটা এখানে উপস্থাপন করা হবে এবং আলোচনা করে একটা ফয়সলার মধ্যে আনা হবে। তো সেটা আমাদের একটা বড় লক্ষ্য। কিন্তু সেই সাথে আমাদের দিক থেকে যেটা আমাদের একটা বড় বিষয় আছে, যেখানে আমরা ফসিল ফুয়েলের বাইরে গিয়ে যে অল্টারনেটিভ ফুয়েল আছে সেটাকে কিভাবে ব্যবহার করতে পারি, সেই প্রযুক্তি আমরা কোথায় দেবো। আমাদের বার্গেনিং এর এখন জায়গাটা হচ্ছে, একটা হচ্ছে ক্ষতিপূরণ, সেটা আছেই, সেটা কিভাবে করব, সেটা করতে গেলে আমাদের ক্রেডিবিলিটি দেখাতে হবে। আমরা টাকা পেলে যে ঠিক মতন খরচ করতে পারি স্বচ্ছতার সাথে, ন্যায্যতার সাথে, সেটা দেখাতে হবে। কিন্তু যেটা আরেকটা বড় বিষয় আছে, ধরেন সবাই মিলে ঠিক করলো আমরা এখন থেকে আর পেট্রোলে গাড়ি চালাবো না, ইলেকট্রিকে গাড়ি চালাবো। প্রযুক্তিটা কি তারা বিক্রি করবে না আমাদের কাছে দিবে, আমরা আমাদের মতন করবো? দ্যাট ইজ দ্য এরিয়া যেখানে আমাদের আরো বেশি ভাবে বার্গেন করতে হবে, যেন যুক্তিটা হস্তান্তর হয়। তার মানে আসলে এটা একটা দর কষাকষির সমাবেশ বা ক্ষেত্র। নেটওয়ার্কিং এর কথাটাও বলেছেন, কে কত ভালোভাবে বার্গেনিং করতে পারে সে ততটা হয়তো এটার লাভবান হয়। তানভীর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, চ্যানেল এস এর কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর। তানভীরের পিছনে COP26 দেখতে পাচ্ছি, ভার্চুয়াল একটা পর্দা। আমি একটু জানতে চাই, গ্লাসগোতে হচ্ছে, আপনি লন্ডনে বসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা তো বলি যে একটা সম্মেলন, একটা দেশ যখন এটা হোস্ট করে, শুধুমাত্র কনফারেন্স সেন্টার তার আশপাশে বা ওই নির্দিষ্ট শহরটি কনফারেন্স নয়, পুরো দেশের মধ্যে ওইটার একটা অনুরণন তৈরি হয়। আমরা একটু ব্রিটেনের অবস্থা জানতে চাই, পত্রপত্রিকায় কিভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে, মিডিয়াগুলো কি দখল করে আছে কিনা? আমরা BBC, CNN এগুলো তো আমরা এখানে দেখতে পাই, লোকাল মিডিয়াগুলোতেও এটার আলোচনাগুলো কেমন, কি অর্জিত হবে, গ্লাসগোতে কেন, এবং গ্লাসগো এখান থেকে আর্থিকভাবে
কতখানি লাভবান হবে নিশ্চয়ই হোস্ট করার পেছনে তো একটা কম্পিটিশন থাকে। আমি একেবারে ছোট ছোট করে এই প্রাথমিক তথ্যগুলো তানভীরের কাছ থেকে জেনে নিতে চাই। আনমিউট করবেন তানভীর। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। COP26-এর এই সম্মেলনটি আসলে 2020 সালে হওয়ার কথা ছিল, করোনা ভাইরাসের এই মহামারীর কারণে এটি 2021 সালে হচ্ছে। আর হোস্ট কান্ট্রি হিসেবে যুক্তরাজ্য, তার কো হোস্ট কান্ট্রি হচ্ছে ইটালি। তো হোস্ট কান্ট্রি হিসেবে যুক্তরাজ্য স্কটল্যান্ডকে বেছে নিয়েছে, কেননা প্যারিস সম্মেলনের পর যে জলবায়ু কে 1.50 ডিগ্রিতে নিয়ে আসবার জন্য যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আসলে স্কটল্যান্ড এগিয়ে আছে। সে কারণে স্কটল্যান্ডে এই সম্মেলনটি হচ্ছে। আর আপনি আজকে গত দুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে বিশ্ব নেতারা কিন্তু আজকে রোমে বসেছিলেন। অর্থাৎ রোমে এই বড় বড় নেতারা বসে কি সিদ্ধান্ত নিয়েছেন সেটি কিন্তু প্রতিফলিত হবে এই COP26 সম্মেলনের, যেটি আমরা গ্লাসগোতে অপেক্ষা করছে। আগামীকাল থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত বিশ্ব নেতারা কোন বিষয়গুলোতে একমত হবেন সেটির পর্যালোচনা চলছিল আসলে রোমের আজকের কনফারেন্সে। তো সেখানে আমি প্রিন্স চার্লসের বক্তব্যটি শুনছিলাম। প্রিন্স চার্লস বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোতে তিনি ভ্রমণ করেছেন এবং বিশেষ করে তিনি কমনওয়েলথভুক্ত দেশগুলোর কথা বলেছেন। অর্থাৎ উন্নত দেশের কার্বন নিঃসরণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অনুন্নত দেশগুলো। তো কমনওয়েলথ কান্ট্রিগুলোর প্রধান হিসেবে তিনি দাবি করছেন যে প্রতিশ্রুতি ছিল 1.5 ডিগ্রিতে এটাকে নামিয়ে নিয়ে আসা, সেটিতে বিশ্ব নেতারা যদি একমত না হতে পারেন তাহলে সেই দায়টি তাদেরকেই নিতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে বর্তমান অবস্থাটি আসলে কি? তো যেই প্রত্যাশা আপনার প্যারিস সম্মেলনে যে প্রত্যাশাটা করা হয়েছিল সেটি কার্যকর হয়নি। 1.5 তো দূরের কথা, এখন বর্তমানে কার্বন নিঃসরণ হচ্ছে 2.7%, অর্থাৎ 2.7 ডিগ্রিতে। তো এখন 2030 সালের মধ্যে আসলে এটিকে 45% আরো কমিয়ে আনা যাবে কিনা এবং 2050 সালের মধ্যে নেট জিরোতে আসলে যাওয়া যাবে কিনা সেই প্রতিশ্রুতিটি চাইছেন প্রেসিডেন্ট অলোক শর্মা, যিনি COP26 এর প্রেসিডেন্ট। তবে আমি গ্রেটা থনবার্গের বক্তব্যটাও শুনছিলাম। যেই দেশগুলোর আসলে কমিটমেন্টে আসবার কথা, আজকে গ্রেটা গ্লাসগোতে নামা মাত্রই পরিবেশবাদী আন্দোলনের এই কিশোরীকে ঘিরে ধরেছে বিশ্ব গণমাধ্যম। সেখানে আমরা ব্যাপক পুলিশের উপস্থিতি দেখেছি, রাস্তাঘাটে পরিবেশবাদীরা বিক্ষোভ করছেন। বিশেষ করে বিশ্ব নেতারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেই প্রতিশ্রুতিগুলো আসলে বাস্তবায়ন করতে পারছেন না কেন, এই জায়গাটাই হচ্ছে আসল পরামর্শ। যেমন মানে এইরকম প্রশ্ন থাকেই যে প্রতিশ্রুতি ওখানে বসে একটা ইন্টারন্যাশনাল ফোরামে প্রতিশ্রুতি, অথবা আলোচনা হলো রোমে আর ওখানে প্রেস কনফারেন্স হলো গ্লাসগোতে, তারপরে এটার আসলে পার্সু করার, যার যার জায়গা থেকে পার্সু করার। এমন তো না যে এটা আমাদের জাতীয় একটা ইস্যু, যে হয়তো ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক একটা কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, জনগণ, তার এলাকাবাসী বা আমরা সাংবাদিকরা তাকে নানাভাবে উত্তক্ত করলাম, খোঁচালাম, এবং এটা নিয়ে উনি কতটুকু ডেলিভার করেছেন সেটা নিয়ে জবাবদিহিতার মধ্যে। কিন্তু এটা একটা একেবারে বৈশ্বিক বিষয়। রেসপন্সিবল হোক আর যিনি সাফারার হোক, তাদের মধ্যে যেই নেগোসিয়েশন, তাদের এইটা যে প্রেশার, এটা যে পারছেন না, তারা নানান সময় নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে আসছেন, অথবা প্রতিশ্রুতিটা অর্থ আমরা অনেক টাকার অঙ্কের কথা শুনি এক একটা কনফারেন্স শেষে। তারপর আর পরে আবার ঠিক 2009 সালে যেই ডিক্লারেশন, যে কথা বলা হয়েছিল, এখনো হয়নি। এরকম একটি রিপোর্ট আমাদের 10 বছর পরে বা 12 বছর পরে করতে হয়। তো এইটা কি এক ধরনের মানে সাজানো পাতানো একটা ব্যাপার? বিষয়টা আসলে খুব সহজ নয়, রাজনীতিবিদদের জন্য সহজ নয়। কেন সহজ নয়? রাজনীতিবিদরা তো আসলে একটা বড় ইনভেস্টর দিকে নিয়ে কাজ করেন। হ্যাঁ, বিবিসি একটা প্রতিবেদন, একটা জনমত জরিপ করেছে, বিশ্বের 30,000 নাগরিকের উপর একটা জনমত জরিপ করেছে। আসলে এই নাগরিকরা তাদের রাজনীতিবিদরা সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য বাধ্য করার জন্য চান কিনা, এই 56% নাগরিক মতামত দিয়েছেন। তারা চান তাদের দেশের রাষ্ট্রপ্রধানরা এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে। এখন পারছে না কেন? আপনি চীনের কথা ধরুন, এই জনমত জরিপে বেরিয়ে এসেছে চীন
ইন্ডিয়া, সৌদি আরব এবং অস্ট্রেলিয়া, এই দেশগুলো আসলে ফসিল ফ্রি ইকোনমি থেকে বেরোয় আসতে পারছে না, এবং তারা আসলে এই যে তেল, গ্যাস, হ্যাঁ, এই ধরনের বিনিয়োগ করছে। তো উন্নত দেশগুলো আবার বিনিয়োগ করছে তার নিজের দেশে না, কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগ করছে। তার নিজের দেশে তিনি পেট্রোল ফ্রি, ফসিল ফ্রি ইকোনমি ঘোষণা করছেন, কিন্তু তিনি সেটা বিনিয়োগ করছেন কিন্তু অন্য দেশে গিয়ে। তো তাহলে অন্য দেশের পরিবেশটাও তো দূষিত করছেন। তো এই কারণে প্রিন্স অফ ওয়েলস বলেছেন প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করতে হবে, অর্থাৎ বিশ্বের শ্রেষ্ঠ ধনীদেরকে নিয়ে তিনি এখানে পয়েন্ট আউট করেছেন। অর্থাৎ 200টি দেশের প্রায় 25,000 আপনার ডেলিগেটস এখানে উপস্থিত রয়েছেন, যাদের মধ্যে প্রায় 200টি বড় বড় বিলিয়নিয়ার যারা সিইও রয়েছেন। অর্থাৎ এই সিইওরাই কিন্তু সিদ্ধান্ত নেবেন যে সামনের দিনগুলোতে অর্থাৎ ফসিল ফ্রি ইনভেস্টমেন্টটা হবে। তো তারা যদি সিদ্ধান্ত না নেন, তারা যদি আসলে সরকারগুলোকে সহায়তা না করেন, বিনিয়োগ অর্থাৎ পরিবেশ বান্ধব বিনিয়োগে যদি এই বড় বড় বিনিয়োগকারীরা ইনভেস্ট না করেন, তাহলে সরকারের পক্ষেও আসলে একদিকে অর্থনীতির চাকাটাকে সচল রেখে তার পুঁজিবাদী অর্থনীতিটাকে সচল রাখা, তো এটা সচল রাখবে কে? বিনিয়োগকারী। মানে আমরা এখানে কেন বিনিয়োগ বলছি, মানে যে ফসিল ফুয়েলের যারা ইনভেস্টর, যারা ব্যবসা করছেন এবং তাদের উপরে এক ধরনের চাপ, অর্থাৎ এটাই তো প্রাইভেট সেক্টরের উপরে এক ধরনের দৃষ্টি আকর্ষণের ব্যাপার। আর কেন আমরা বলছি যে ওনারা যদি আসলে কোনো দায়িত্ব না নেন, দায়িত্ব কেন নিবে? এটা তো এক ধরনের কম্পেনসেশন, এটাকে পরিবেশ কম্পেনসেশন বলা হয়। তিনি পরিবেশের কোনো একটা ক্ষতি করে বিরাট অর্থনৈতিক তার লাভ হচ্ছে এবং সেটার বেনিফিট সেটার জন্য যারা সাফারার তাদেরকে দিতে হয়। এটা তো একেবারে মানে সভ্যতা সৃষ্টির পর থেকে এই ধরনের ন্যায্যতার দাবি তৈরি হয়েছে। আমি আপনার কাছে আরো অনেক বিস্তারিত, অনেক ছোটখাটো বিস্তার, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ ইত্যাদি, আমাদের আসলে স্টেটমেন্টটা কোন দিকে যাবে সেগুলো নিয়ে আমাদের প্রস্তুতি এবং কি আলোচনা হচ্ছে চারপাশ জুড়ে আরো শুনবো। আমাদের সঙ্গে মাননীয় কৃষিমন্ত্রী আছেন। আমরা দুদিন আগে তার একটা বক্তব্য শুনছিলাম, যেখানে খুব স্পষ্ট করে, মানে যখন নাকি এই ধরনের সম্মেলনগুলো হয় আমরা একটুখানি ব্যাকফুটে থাকি, আমরা বলতে থাকি যে হয়তো কার্বন এমিশন করছে চায়না, আর আমরা তার মধ্যে একেবারে ভালনারেবল দেশগুলোর মধ্যে তালিকার একেবারে প্রথম দিকে 8 নম্বরে 9 নম্বরে এরকম থাকি। অর্থাৎ প্রথম 7টি দেশ ডুবে যাবে, তারপরে 8ম দেশটি ডুবে যাবে বাংলাদেশ। মন খারাপ করা অবস্থায় থাকি। আবার আপনিই বললেন যে ধনী গরিবের কোনো ব্যাপার নাই, যারা ধনী তারা তাদের মানুষগুলোকে উচ্চতা নিয়ে যেতে পারবে। কিন্তু আমাদের কৃষিমন্ত্রী খুব জোর গলায় বলছিলেন যে কৃষির ক্ষতি, মানুষের ক্ষতি, বাংলাদেশের যেই দুরবস্থা সেটা তো পোহাতেই হয়, কিন্তু অন্য দেশের ফান্ডের উপরে তাকিয়ে থাকলে হবে না, সেটা পরিবেশ ফান্ড হোক আর অন্য কিছুই হোক। আমরা তার বক্তব্যটি শুনে সেটার একটু বিস্তারিত ইনসাইট আরও তার কাছ থেকে একটু জানবো। আগে তার বক্তব্যটি শুনি, তিনি আছেন আমাদের সঙ্গে। এই ক্লাইমেটের জন্য আমরা স্ট্র্যাটেজিক প্ল্যান করেছি, ক্লাইমেট চেঞ্জের জন্য আমরা অ্যাকশন প্ল্যান করেছি। এটা 2009-10 থেকে আমরা যখন সরকার এসেছি তখন থেকে এগুলা শুরু করেছি। আমরা ওরা সাহায্য দিবে কি দিবে না, আমরা 700 কোটি টাকা ট্রাস্ট ফান্ড করেছি। সে কমিটির মেম্বারও আতিক রহমান সাহেব। আমাদের নিজস্ব অর্থ দিয়েই এই আমাদের কোস্টাল এরিয়াতে যেটা বলা হয় যদি টেম্পারেচার 1.5 ডিগ্রি বাড়ে তাহলে 17 ভাগ মানুষকে রিপ্লেস করতে হবে, এটা আমরা করেছি। আমাদের কোস্টাল এরিয়ার জন্য স্যালাইন রেজিস্ট্যান্ট ভ্যারাইটি দরকার। আমাদের বিজ্ঞানীরা BR67 নামে একটা জাত আবিষ্কার করেছে, ইনশাল্লাহ এটা কোস্টাল এরিয়াতে হবে। আমরা এমন গমের জাত আবিষ্কার করছি যে গম আমরা উষ্ণ অবস্থার মধ্যে, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ হোক বা না হোক, বাংলাদেশ ভালনারেবল এবং এই পরিস্থিতি প্রতিকূল পরিবেশ মোকাবেলা করার জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্লাইমেট চেঞ্জের জন্য কৃষি, এবং এই কৃষিকে রক্ষা করার জন্য আমাদের বিজ্ঞানীরা কাজ করছে এবং আমাদের ইতিমধ্যেই অনেক সফলতা রয়েছে।
কাজেই বিদেশিরা সব সাহায্য দিলে কি দিল না তাতে কিছু যায় আসে না। আমরা যেমন পদ্মা সেতু করেছি নিজের শর্তে, ঠিক তেমনই ভাবে ক্লাইমেট চেঞ্জ পরিবর্তনের ফলে যে বিরূপ পরিবেশ সৃষ্টি হবে সেটা মোকাবেলা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক কর্মসূচি নিয়েছেন এবং সেগুলো সফলভাবে এগিয়ে চলছে। এইটুকু আমি আজকে আপনাদের বলতে চাই। অনেকখানি সাহস দিলেন এই মন্তব্য থেকে উনি যখন বলেছেন সাহস, সত্যি সত্যি সাহসটা ওখানে সঞ্চালিত হয় কিনা। হাসান মেহেদী প্রশ্ন করবেন অথবা রিয়ালিটিটা তুলে ধরবেন, মাননীয় মন্ত্রী আছেন, তিনি আমাদেরকে আরো ব্যাখ্যা করবেন আপনার জায়গা থেকে। যেটা ডক্টর আব্দুর রাজ্জাক বলছিলেন যে আসলে আমি ওনার বিটুইন দ্য লাইন যেটুকু বুঝেছি যে গ্লাসগো আর রোম যেখানেই যেই কনফারেন্স হোক না কেন, যেখানেই বড় বড় বার্গেনিং, ক্লাইমেট ফান্ড ইত্যাদি যাই থাকুক না কেন, কিন্তু আমাদের এটা ফুল টাইম জব। আমরা জানি আমরা এরকম আমাদের 17% বা 27% মানুষ প্রতি বছর বা 5 বছর অবধি বাদে বাদে অনেক বেশি ভালনারেবল হয়ে যাবে শুধুমাত্র উপকূল এলাকায়। তো তাদের জন্য এটা সার্বক্ষণিক ভাবনা। হাসান মেহেদী, একেবারে আপনার এলাকায় যেখান থেকে যে কাজ করেন, যেখানে গলার জোর বাড়ান, সবাইকে তাদের দাবিটা আদায় করার জন্য উৎসাহিত করেন, সেখানকার বাস্তবতা নিরিখে কোনো প্রশ্ন করবেন কিনা, কোনো যোগ করবেন কিনা, মাননীয় মন্ত্রী উত্তর দেবেন। ঠিক, অনেক ধন্যবাদ মনীষা। ঠিক প্রশ্ন নয়, আমি কয়েকটি বাস্তবতা উল্লেখ করতে চাই মাননীয় মন্ত্রীর জন্য, আর সঙ্গে যদি একটু সময় পেলে কপে কি হচ্ছে তা নিয়ে একটু ফোকাস করতে চাই। একটা বড় প্রসঙ্গ কপে হয়তো আলোচনা হবে, বারবার হচ্ছে, প্রত্যেক গত 2007 সাল থেকে আমরা তুলছি আর প্রত্যেকবারই আলাপ হচ্ছে, সেটা হলো ক্লাইমেট রিফিউজি, বাধ্যতামূলক বাস্তুচ্যুতির শিকার যারা হচ্ছে তাদের কথাটা। আন্দোলনকারীদের পক্ষ থেকে বারংবার দাবি জানানো হচ্ছে যে একটা নতুন প্রোটোকল হওয়া দরকার জাতিসংঘের অধীনে, কিন্তু আবার অন্য দিক দিয়ে যারা নীতি নির্ধারক তাদের পক্ষ থেকে আলাপ হচ্ছে যে এটা লস অ্যান্ড ড্যামেজ বা এলএনডির আওতায় যাওয়া হচ্ছে। কিন্তু যেখানেই যাক, একটা বাস্তুচ্যুতি নিয়ে একটি প্রোটোকল হওয়াটা খুবই জরুরি, সেটি আলাদা হোক বা একটা লস অ্যান্ড ড্যামেজের আওতায় হোক। আমি যদি দক্ষিণ অঞ্চলের, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উদাহরণ বলি, মাননীয় মন্ত্রী এসেছিলেন তখন সাইক্লোন আইলার পরে, আমি আমার দুবার হয়তো তার সঙ্গে কথা হয়েছিল সেই সময় সরাসরি, যে সাইক্লোন আইলার পরে অসম্ভব পরিমাণে চেষ্টা করা, বিশেষত ত্রাণ মন্ত্রণালয় থেকে টাকা নিয়ে, গম নিয়ে, পানি সম্পদ মন্ত্রণালয়কে দিয়ে তারপরে বেড়িবাঁধ নির্মাণের চেষ্টা করার পরেও আমাদের 2.5 বছর লেগেছিল দক্ষিণ অঞ্চলের 715 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করতে। আর তাতে এর মধ্যে দিয়েই প্রায় 1,24,000 মানুষ উদ্বাস্তু হয়ে গেছিল এই এলাকা থেকে, কেউ কেউ সাময়িকভাবে, প্রায় 15 থেকে 16,000 মানুষ স্থায়ীভাবে। দেখুন, ঢাকাতে প্রত্যেক দিন প্রায় 1200 মানুষ যোগ হয়, অর্থাৎ বছরে 50,000 মানুষ যোগ হয় নানান অঞ্চল থেকে এই স্লো অনসেট বা অন আ সাডেন ক্লাইমেট ইভেন্টের ফলে। এখন এই মানুষগুলোকে আমরা কি করে ম্যানেজ করব? আমরা নিজেরা ম্যানেজ করার চেষ্টা করছি বারংবার করে রাষ্ট্র হিসেবে। এই আমফান হলো, তারপরে এখন প্রায় 40,000 মানুষ উদ্বাস্তু হয়ে পড়ে আছে কয়রা এবং শ্যামনগরে। শতবার চেষ্টা করার ফলেও সেটা ঠিক হচ্ছে না, কারণ হলো যে অতিরিক্ত জোয়ারের চাপ, সেই চাপ আর মাটির বাঁধ ঠেকাতে পারছে না। তো ফলে এই বিষয়গুলো কিভাবে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়া যাবে, আমরা কতটা শক্তিশালী ভাবে নিয়ে যেতে পারবো, কতটা সাহসের সঙ্গে এবং শক্ত অবস্থানের সঙ্গে, সেটা নির্ভর করছে G77+ চায়না এবং এলডিসি গ্রুপে আমরা কতটা ভালো অবস্থান নিতে পারবো। আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন সিভিএফ এর ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, ফলে একটা স্ট্রং ভয়েস আমরা নিতে পারবো। সো আমি আশা করছি যে আমরা সেই আমাদের গ্রুপের যে সদস্য দেশগুলো তাদেরকে মোবিলাইজ করতে পারবো আমাদের দাবির পক্ষে। একটু না পাবো। জি, মাননীয় কৃষি মন্ত্রীর কাছে আপনার কোনো যদি প্রশ্ন থাকে, খুব ছোট্ট করে। আমি স্যারকে একটু বেশি সময় দিতে চাই, আমি 30 সেকেন্ড সময় পাচ্ছি প্রশ্নটা নেবার জন্য, তারপরে সংবাদ শিরোনাম জানাবো। তার অভিজ্ঞতা অনেক, ফলে আপনি একেবারে স্বাধীনভাবেই বলতে পারেন। আপনি অনেকবার এসছেন দক্ষিণ অঞ্চলের এই জলবায়ু উদ্বাস্তুদের সমস্যা মোকাবেলা করার জন্য, সরাসরি এসছেন, ফলে আপনার অভিজ্ঞতার জায়গা থেকে আপনি কি করার কথা ভাবছেন? স্যার, একটা তো পয়েন্ট থাকলোই যে
আমফানের পরে কয়রার যে অবস্থা অনেকদিন পার হয়ে গেছে এবং সেটার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বাঁধের উপরে মানুষ থাকে, সেটা এখনো কিন্তু প্রতিদিন সংবাদকর্মীরা গেলে এখনো এই ছবিই দেখা যায়। সেটার কেন কোনো সমাধান হচ্ছে না? এটা একটা বড় কোনো বাজেটের ব্যাপার কিনা, নাকি প্রাকৃতিকই কোনো ব্যাপার রয়েছে যেখানে খুব বেশি ফলপ্রসূ কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না? স্যার, প্রশ্নগুলো থাকলো। ছোট্ট একটি বিরতির পরে আমরা জলবায়ু সম্মেলনে ফিরবো আমাদের আজকের ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রার এই আয়োজনে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা জলবায়ু সম্মেলন নিয়ে আমরা কথা বলছি এই আয়োজনে। বিরতিতে যাবার আগে ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মাননীয় কৃষিমন্ত্রীর কাছে অনেক জিজ্ঞাসা, এবং তিনি নিজেই অনেক কিছু জানেন এই বিষয়ে। নিশ্চয়ই যারা দেখছেন তাদের কাছে সহজ করে তিনি আরো অনেক বার্তা দিতে পারবেন। স্যার, আমি এটিএন নিউজকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। আমাকে এই COP26 যখন অনুষ্ঠিত হচ্ছে গ্লাসগোতে, তখন এই আলোচনায় আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। আমাদের 3 জন আলোচক, তানভীর আহমেদ, হাসান মেহেদি, ওনারা খুবই ভালো। আরেকজন গহর নাইম, ওনারা ভালো আলোচনা করেছেন, অনেক তথ্যবহুল, আমি নিজেও জেনেছি। একটি বিষয় হলো যে বাংলাদেশ একটা, আর একটা হলো রিজনাল এন্ড গ্লোবাল কনটেক্সট, 3টি বিষয়। বাংলাদেশ এমনিতেই প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। এদেশে প্রতি বছরই প্রায় বন্যা হয় কোনো না কোনো অঞ্চলে, কোনো বছর সারা দেশে। বাংলাদেশের ফসল নষ্ট হয়, ঘরবাড়ি নষ্ট হয়, নদী ভেঙে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারায়। এগুলো আমরা সেই ছোটকালে শুনেছি, কীর্তিনাশা পদ্মা, সর্বনাশা পদ্মা। সেই পদ্মা, যমুনা সবগুলো নদী খুবই ধ্বংসাত্মক, ভয়াবহ। আবার এই পদ্মার পানি, এর পানি আমাদের জন্য আশীর্বাদও আমরা বলি। বাংলাদেশের সমতল ভূমিকে বন্যা কবলিত হলে এখানে পলি পড়ে, জমির উর্বরতা বাড়ে এবং ফসল উৎপাদনের জন্য আমাদের অ্যাকুইফায়ার সেটাকে রিচার্জ করে এটার উচ্চতা বাড়ায়, যেটা আমাদের ইরিগেশনে, সেচে ফসল উৎপাদনের জন্য খুবই প্রয়োজনীয় একটা উপকরণ, খুবই একটা গুরুত্বপূর্ণ সম্পদ। পানি সারা পৃথিবীর জন্যই সম্পদ। তো সেই দিক থেকে এই পদ্মা একদিকে সর্বনাশা, আর একদিকে কীর্তিনাশা। আবার এটা মানুষের খাদ্য নিরাপত্তা, মানুষের জীবন যাপনকে নিশ্চিত করে, জীবন প্রবাহকে বহমান রাখে। এই প্রেক্ষিতে আমি বলতে চাই যে আমরা এই বারবার আমাদের শিল্পোন্নত ধনী দেশগুলো, যারা মূলত দায়ী এই এনভায়রনমেন্টকে দূষিত করার জন্য, যারা একদম তাদের শিল্পায়নের ফলে এই পৃথিবীর তাপ বাড়ছে, উত্তপ্ত হচ্ছে, তারা কিন্তু সেইভাবে, আপনারাও বলেছেন, ডেলিভার বা কন্ট্রিবিউট করছে না। তারা যে এই যে 2007-08 সালে সারা পৃথিবীতেই খাদ্য সংকট হয়েছিল, সেই খাদ্য সংকটের পরে প্রেসিডেন্ট ওবামা আসলো, ইটালিতে সম্মেলন হলো, তারা $1 বিলিয়ন দিবে। আমরা তো 1 বিলিয়ন কেন, কোন সহযোগিতাই পাইনি। তখন প্রেসিডেন্ট ওবামা কেবল প্রেসিডেন্ট হয়েছে, সে অনেক সুন্দর করে বললেন, আমরা মনে করেছিলাম হয়তো কিছুটা সহযোগিতা আমরা পাবো। সেরকম কোনো উল্লেখযোগ্য সহযোগিতা পাওয়া যায়নি। তো ক্লাইমেট চেঞ্জের ফলে কি হতে পারে? স্যার, এই যে ক্লাইমেট চেঞ্জের এফেক্টটা কি? স্যার, এফেক্টটা বলবেন, আমি একটু এফেক্ট লিখে রাখছি। কিন্তু এই যে আমরা একটু সহযোগিতা পাইনি, এরকম খুব সুইট করে বললেন। ব্যাপারটা কি এরকম যে বিশ্ব নেতৃবৃন্দ নানা জায়গায় যে প্রমিস করে এবং সেটা অটো চলে আসবে, নাকি এটার জন্য বিরাট বার্গেনিং, সেটার মধ্যে নানা রকমের ধাপ থাকে, এবং অনেক সময় যারা নাকি সমালোচনা করেন তারা বলেন যে আমরা আসলে নিতে পারিনি বা সেই বার্গেনিং ক্যাপাসিটি আমাদের নাই। কোনটা আমরা ধরবো স্যার?
না, এমডিজি গোল যেটা 2001 থেকে ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছিল, ধনী দেশগুলো বলেছিল যে তাদের জিডিপির এত অংশ তারা দিবে। জাপানের মতো একটা ভালো ডেভেলপমেন্ট পার্টনার গরিব দেশগুলোর জন্য, তারাও কিন্তু দে ডিডন্ট লিভ আপ উইথ দেয়ার প্রমিসেস। তারা কিন্তু ডেলিভার করে নাই। আপনি মনীষা, আপনিও বারবার বলছেন যে তারা ডেলিভার করে না। জাপান এবং ওয়েস্টার্ন এক্স স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো তুলনামূলকভাবে তারা ভালো সহযোগিতা দিয়েছিল এবং মোটামুটি তারা তাদের দায়িত্ব পালন করেছে। আর পৃথিবীর এই ধনী দেশ কোন ধনী দেশই সেইভাবে তাদের যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল। এই এখন যে এসডিজি হচ্ছে, ঠিক এসডিজি এর পরিণতি কি হবে জানি না। আমরা কিন্তু আমাদের বারবার আমার এটা আপনারা প্রচার করলেন, আমি যত জোরালো ভাবে বলছি আমি কিন্তু জানতাম না। আজকে এখানে নিজে দেখে বুঝতে পারলাম যে তারা অনেক সময়ই তারা তাদের প্রতিশ্রুতি রাখে না। এটা আমি যখন এই ইউকে ইউএসএ যখন ইরাককে আক্রমণ করবে, একদম ইমিনেন্ট হয়ে গেছে যে আক্রমণ করবেই, বুশ এমন একটা স্ট্যান্ড নিয়েছে। আমি তখন গিয়েছিলাম ওয়েলসি কলেজে, একটা যেখানে হিলারি স্টুডেন্ট ছিল, একটা হিউম্যান উপরে একটা কলেজ। সেখানে ফিউচার লিডার সৃষ্টি করার জন্য তারা ওই ধরনের অনেক প্রোগ্রাম আছে। বাংলাদেশে এশিয়ান উমেন ইউনিভার্সিটি রয়েছে, সেটা প্রতিষ্ঠার জন্য একটা আলোচনা ছিল। সেখানে আমি এই কথাটাই বলছিলাম যে আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা, বিশেষ করে উন্নত দেশগুলো, তাদের প্রতিশ্রুতি, দে ডোন্ট লিভ আপ উইথ দেয়ার প্রমিসেস। এই যে দে আর গোয়িং ফর আননেসেসারি ইরাক ওয়ার, এর কোনো দরকার নেই। রাদার দে শুড অ্যালোকেট দিস ফান্ড ফর এস্টাবলিশিং এশিয়ান উইমেন ইউনিভার্সিটি, আফ্রিকান উইমেন ইউনিভার্সিটি এন্ড আদার ওয়েলফেয়ার জন্য তাদের ডেভেলপ পার্টনারশিপে নানাভাবে সহযোগিতা করা দরকার। এবং আমার মনে আছে হার্ভার্ডের বিভিন্ন অনেক প্রফেসররা ছিল, ওদের সিভিল সোসাইটির, তারা এত আমাকে মানে অ্যাপ্রিশিয়েট করেছে, সবাই দাঁড়িয়ে থেকে আমার সাথে হ্যান্ডশেক করেছে। বিশেষ করে তারা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি এবং সিভিল সোসাইটি, ওই ক্লাসটা খুব ভালো ওই দেশে। ওরাও বলছে তুমি স্পোক লাইক এ পলিটিশিয়ান। এই ধরনের পলিটিশিয়ানই আমরা চাই, যে এটা আননেসেসারি ওয়ারে যাচ্ছে ইউএস। তো আমি বলছি এই মুহূর্তে যে ওই দিনে আমি আমার ওই বক্তব্যে আমি বলেছিলাম, এই যে জেফরি স্যাক্স, এটা রেভেল ইকোনমিক্স, ওদের দেশের জন্য ক্যাপিটালিজমের সে বলেছে যে এই মুহূর্তে এই যে ক্যাপিটালিস্ট এলেন, যদিও সে প্রযুক্তি উদ্ভাবন করেছে, অনেক ইনোভেটিভ, অনেক বেশি ক্রিয়েটিভ, আল্লাহ তাদের মেধাও দিয়েছে, সেই মেধাকে সে কি ব্যবহার করছে এটাও ভালো। যে ইলেকট্রিক ইঞ্জিন আবিষ্কার করছে এবং সেটা দিয়ে গাড়ি কার্বন ডাইঅক্সাইডের কম হবে, ইমিশন কম হবে, সেটাকে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু সেটাতে যে প্রফিট করছে, মুনাফা করছে এবং যে স্বপ্ন দেখছে কোভিড-19 করার জন্য ভ্যাকসিন আবিষ্কার করে এই ধনতান্ত্রিক দেশগুলো যে অর্থ উপার্জন করছে, সেই দিকটা করার কেউ নাই, যে তারা ওয়েলফেয়ার এই ফান্ডটাকে ডাইভার্ট করবে বা কিছুটা খরচ করবে। এলেনরা ভালো। জেফরি স্যাক্স কি বলেছে, যে কেন আমাদেরকে মঙ্গল গ্রহে যেতে হবে? আমাজনকে কে রক্ষা করবে? কে ক্যালিফোর্নিয়ার বনকে রক্ষা করবে উত্তপ্তার কারণে যে সেখানে ওয়াইল্ড ফায়ার হচ্ছে, অস্ট্রেলিয়ায় ওয়াইল্ড ফায়ার হচ্ছে? আগে প্ল্যানেট আর্থটাকে তোমরা রক্ষা করো, তারপরে তোমার মঙ্গল গ্রহে গিয়ে কোথায় যাবা, সে এখনো সেখানে এইরকম একটা প্রতীকী পরিবেশ, সেখানে বসতি স্থাপন করবা, এগুলো কতটা বাস্তব সম্পন্ন? বিজ্ঞানীরাই তো বলছে যে আমরা ইমিশন কমিয়ে আমরা যদি এটা 1.5 এর মধ্যে রাখি, ইনশাল্লাহ প্ল্যানেটের এটা টিকে থাকবে, এর কোনো সমস্যা হবে না। তো কাজেই এসডিজির জন্য বা এমডিজির জন্য তাদের যে প্রতিশ্রুতি, সেগুলো যদি তারা পালন করে, যেমন একটা সাইক্লোন যদি হয়, সবচেয়ে বেশি কে পোর যারা, we want to see what kind of resource they have to build a building which is not vulnerable, which can withstand in cyclone. They need resources that they can manage, বা they can, এই যে ডিজাস্টার হলো, ক্ষতি হলো, সেই ক্ষতিটাকে তারা পুষিয়ে নিতে পারে, খাবার, হেলথ কেয়ার, এগুলো তারা করতে পারে। কি ধরনের অ্যাক্সেস তাদের আছে to the resources for government offices, for water, for sanitation, for এই জিনিসগুলো, এটা তো নির্ভর করে আপনার, যদি দারিদ্র আপনার কম থাকে, তাহলে কিন্তু এই বন্যা বলেন, সাইক্লোন বলেন,
অথবা আপনার এই যে সমুদ্রের উচ্চতা বাড়ছে, সবকিছুই আপনারা মোকাবেলা করতে পারবেন অনেকটা। কাজে জি। দারিদ্রতাটা একটা বড় ইয়ে, জি যে জি কি ধরনের লাইভলিহুড আপনাদের আছে এবং সেই লাইভলিহুড দিয়ে আপনি জি বাঁচতে স্যার, পারবেন আমি এই কিনা। জায়গা থেকে একটু মানে আমরা একটু ঢাকা শহরে ফিরি। এটা তো আপনি গ্লোবাল পার্সপেক্টিভে বললেন, সব দেশের বললেন। মানে দারিদ্রতা থাকলে আমাদের অনেক কিছুই সমস্যা হয়ে যায়। আবার অনেকে বলেন যে হ্যাঁ, দারিদ্রতা এটা তো আমাদের এক ধরনের, ওগুলো নিয়েই জন্মেছি। এটা অ্যাডাপ্টেশনের জন্য কোনো কোনো জাতি, অ্যাডাপ্টেশনের জন্য বাংলাদেশ কিন্তু বারবারই স্বীকৃত হচ্ছে, অনেক বাংলাদেশের নাম আসছে। তার সঙ্গে কিছু আইডিয়াও যুক্ত হয়, যেমন করে ফসিল ফুয়েল গাড়ির পরিবর্তে সে একেবারে হাইব্রিড গাড়ি হচ্ছে, হয়তো পানি দিয়ে গাড়ি চলছে অথবা কিছু ছাড়াই গাড়ি চলছে। তার পাশাপাশি যা আছে তার মধ্যেও একটু অর্গানাইজ করে করতে পারলে জীবন অনেক সুন্দর, পৃথিবীটার জন্য অনেকখানি স্বাচ্ছন্দ্য থাকে। সেই রকম কিছু স্টোরিও কিন্তু বাংলাদেশ তৈরি করে। আগে উল্টো উল্টো স্টোরির দু একটি লাইন আপনাকে বলে আরেকটি পজিটিভ স্টোরির লাইন শোনাবো। জলবায়ুর টাকায় ফুট ওভার ব্রিজ, ট্রাফিক বাতি। বাংলাদেশও তো এটার ভালনারেবল দেশ। শেষ করলো জি, এবং এখানে ঢাকা শহরে জলবায়ুর এই ভালনারেবল শহরগুলোর মধ্যে একটা। 2 সিটি কর্পোরেশন যেই টাকা পেয়েছে তা দিয়ে ফুটওভার ব্রিজ এবং লোহা লক্করের ফুটওভার ব্রিজ, ট্রাফিক বাতি তৈরি করেছে এবং সেখানে লিখেছে জলবায়ু পরিবর্তনে বা এখানে কার্বন ইমিশনে অনেকখানি ভূমিকা রাখবে। এগুলো নিয়ে চারিদিকে নানা রকমের কমেন্ট, যেখানে লেখা আছে সেটা নিচেও ছোট ছোট করে কমেন্ট যে বুঝায় দেন কেমনে আসলে পৃথিবী বা এই ঢাকা শহরের উষ্ণতাও একটুখানি কমানোর জন্য এরকম ফুটওভার ব্রিজ আর ট্রাফিক বাতি ভূমিকা রাখবে। এটা গেল একরকম। আবার যদি আমরা একজন স্থপতি, খুবই ঘিঞ্জি একটা পুরনো ঢাকার একটা পার্ক তিনি একটু নতুন করে তুলে ধরেছেন, সেটা নিয়ে যখন নাকি একেবারে টাইম পত্রিকার মতোই তারা যখন নাকি বলে ক্লাইমেট রেজিলিয়েন্স ইজ আ ডিজাইন চ্যালেঞ্জ, দিস বাংলাদেশি আর্কিটেক্ট হ্যাজ সলিউশন। এটাও আমাদেরকে অনেকখানি গর্বিত করে যে ওটা ডিজাইন চ্যালেঞ্জ, ওটা দারিদ্রতার বিষয় নয়, শুধুমাত্র আইডিয়ার যে সীমিত ব্যাপার আছে সে কারণে আমরা অনেক সময় দরিদ্র থাকি বা এই চ্যালেঞ্জের মধ্যে পড়ি। এরকম একজন আর্কিটেক্ট আমাদের সঙ্গে আছেন যাকে নিয়ে এরকম একটি শিরোনাম হয়েছে। আমি রফিক আজমকে একটু তার কাছে শুনতে চাই। আমরা একেবারে বড় ক্যানভাসে জলবায়ু সম্মেলনটা শুনছি, আবার ছোট ছোট আমরা কি পাচ্ছি কি পাচ্ছি না, কি করতে পারছি। অ্যাডাপ্টেশনে বাংলাদেশ মোটামুটি ভালোই অ্যাপ্রিসিয়েশনটা পায়, কিন্তু তারপরেও তো অনেক কিছু ছোট ছোট দাগ আমরা রাখতে পারি যেটা আমাদের পরিবেশের জন্য ভূমিকা রাখতে পারি। সম্প্রতি আপনার রসুলবাগের কাজটি নিয়ে আলোচনা হয়েছে, আমি জানি আমার সহকর্মীরা দেখাবেন। একটুখানি দর্শকদের জন্য যদি একটু ব্রিফ করেন যে আসলে রসুলবাগটা কি করেছেন এবং সেটা কিভাবে ইনকর্পোরেট করছে আমাদের পুরো ইকোসিস্টেমটাকে, আমরা একটা সুস্থ বাতাস নিতে পারি একটা জায়গা থেকে। জি, ছবিটি দেখতে দেখতেই বলবো, আপনি যদি বলেন। জি, থ্যাংক ইউ মনীষা। না আসলেই টাইম ম্যাগাজিন এটা এত বড় করে তুলে ধরেছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। না আসলে তো যেভাবে আলোচনা হচ্ছে, ওনারা বিজ্ঞ মানুষ, প্ল্যানিং তো বড় করেই হয়, অনেক বড় করে চিন্তাভাবনাগুলো করা হয়, কিন্তু দিন শেষে কিন্তু অ্যাকশন যখন হয় তখন কিন্তু একটা জায়গা থেকেই শুরু হয়, এটা ওই প্ল্যানিংয়ে বিরাট আকার থেকে শুরু হয় না। তো সুতরাং অ্যাকশনে গেলে আমাদেরকে ওই ছোট ছোট জায়গা, একটা পরিমাণ মতো জায়গা থেকে শুরু করতে হয়। তো এরকম দক্ষিণ সিটি কর্পোরেশনেরই একটা প্রকল্প কিন্তু এটা। তো এটা যখন শুরু হয়েছিল তখন ওই জায়গাটা আমরা যখন যাই তখন দেখতে পাই যে ওখানে গত 50 বছর ধরে বৃষ্টি হলে পানি জমে যায়। বৃষ্টি তো আমাদের সম্পদ, মন্ত্রী মহোদয় বললেন, সেই সম্পদের অপচয় হচ্ছে। ওখানে অনেক মানুষ আছেন যারা কষ্ট করছেন, আপনার পানির কষ্ট করছেন, মানে যেই পানিটা সবচেয়ে সুন্দর সৃষ্টিকর্তা দিয়েছেন সেটা আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তো আমরা কিন্তু আর ছোট জায়গা, ওখানে প্রায় আপনার 60,000 লোক পার স্কোয়ার কিলোমিটারে বাস করেন, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আপনার সারা পৃথিবীতে হয়তো 2-3 হাজার লোকও থাকে না পার স্কোয়ার কিলোমিটারে।
তো সেটা একটা চ্যালেঞ্জ। তো সব কিছুকে নিয়ে ইনোভেশন যদি না থাকে আমাদের, কারণ বাংলাদেশ কিন্তু যত পৃথিবীর বই আছে, যত প্ল্যানিংয়ের বই আছে, কোনোটার সঙ্গে ফিট করে না, বুঝতে পেরেছেন? তো এই ফিট করে না বলে বাংলাদেশ, ঢাকা প্রায় তলানিতে এসে দাঁড়ায়, তার একটা বাই ডিফল্ট, মানে এটা এই কারণে না যে আসলেই খারাপ। তো এইটা আমাদের জন্য একটা মজার ব্যাপার কি, এটা কিন্তু ইনোভেশনে নিয়ে যায়, যেন আমাদের প্রবলেমগুলোকে যদি আমরা মনে করি এটা একটা ভয়ের ব্যাপার, আমরা ভয় পাচ্ছি, সলভ করতে পারবো না, তাহলে কিন্তু আমরা সত্যি পড়ে থাকবো নিচে। আর যদি এটাকে আমরা চ্যালেঞ্জটাকে মনে করি একটা ইনোভেশনের রাস্তা, মানে একটা নতুন রাস্তা খুলতে হবে, তাহলে কিন্তু আপনি আবার হয়ে যাবেন কি, মানে এটা সেলিব্রেশন করবেন, উদযাপন করবেন। মানে টাইম ম্যাগাজিনও একজন আর্কিটেক্ট, বাংলাদেশের একজন আর্কিটেক্ট, একজন রফিক আজমকে নিয়ে এরকম একটি যে দিস বাংলাদেশি আর্কিটেক্ট হ্যাজ সলিউশন, এটা আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয়। তো ওই ছোট্ট রসুলবাগ কিভাবে আপনাকে এরকম একটি শিরোনাম দিল, কিভাবে পরিবর্তন করলেন, পার স্কয়ার ফিটে এরকম 60,000 মানুষ করে বাস করে এরকম একটা জায়গা। সবচেয়ে মজার ব্যাপার কি, পানিটাকে ম্যানেজ করা দরকার, যেটা বাংলাদেশ আজকাল চেষ্টা করছে, অনেকদিন পারিনি আমরা। কিন্তু কি করেছে, পানিগুলো যেহেতু কোনো ড্রেন নাই, মানে শহরের সাথে কোনো কানেকশন নেই, অলমোস্ট কোনো কানেকশন নাই, তো এই পানিগুলো পচতে থাকে, রোগ শোক থেকে সব সমস্যা হয়। আমরা যদি পানি যেহেতু আছে ওখানে, সেই বৃষ্টি পানিটাকে আমরা আলাদা করে না একটা ধরেছি, ট্রেঞ্চ করেছি, মানে হাঁটার পথ বার করেছি পার্কের চারিদিকে, সেইটার তলাতেই কিন্তু আপনি দেখবেন যে বিরাট একটা আধার আছে, সেই আধারে পানিগুলো রাখা আছে। এখন রাখা পানি তো বের করা যাচ্ছে না কোথাও, তা আমরা ঠিক আছে বের করতে পারছি না, তাহলে মানুষকে খাইয়ে দেই, মানুষের পানি দরকার, তো তাহলে একটা ফিল্টার স্থাপন করেছি, সেটা থেকে পানিটাকে মানুষকে দিয়ে দিচ্ছি। তো বর্ষার সময় পানি আসছে, পানি মানুষের বাসায় চলে যাচ্ছে, মসজিদে চলে যাচ্ছে, আমাদের একটা লাইব্রেরি জিম টিম আছে ওখানে, যেটা একটা পুরনো দালান ছিল ঠিক করেছি, ওখানে চলে যাচ্ছে। ফলে পানিটা হয়ে গেছে কি, যেটা তাদের বিরাট বিপদ ছিল, সেটা এখন তাদের রোজকার আনন্দের বিষয়। এই পানি পেয়ে তারা কিন্তু স্বাস্থ্য ভালো হয়েছে। দ্বিতীয়ত মাঠটাতে ঘাস থাকতো না, পচে যেত, নোংরা হতো, মশা হতো, ওখানে ড্রাগের অ্যাডিক্ট লোকজন আসতো। তো এই মাঠটা পানি না থাকার কারণে যে ঘাসটা লাগিয়েছি আমরা, গাছগাছালি লাগিয়েছি, সেই গাছেও পানি দিচ্ছি, ঘাসগুলো তরতাজা থাকছে, এবং সেখানে খেলাধুলা শুরু হয়ে গেছে আপনার। ফলে এত মানুষ ওখানে, ওরাই কিন্তু পাহারাদার, ওরাই সেখানে হুমড়ি খেয়ে পড়েছে। ফলে ওখানে কোনো দুষ্ট লোকের জায়গা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে এত। আর রাতের বেলা বাতি জ্বলে, এখন তো ইলেকট্রিসিটি আপনি এলইডি বাতি খুব কস্টলি না, এবং বাংলাদেশ আগে গরিব ছিল, এখন তো আসলে গরিব না, বাংলাদেশ ইতিমধ্যেই রিচ কান্ট্রির দিকে ধাবিত হচ্ছে। ফলে বাতি খরচ এমন কিছু না, সারা রাত বাতি জ্বলে, ভোরবেলা বাতিটা অফ হয়ে যায়। ফলে রাত্রেবেলা মহিলারা আসেন, ভোরবেলা নামাজ পড়ে লোকে হাঁটতে আসে, দুপুরবেলা এক ধরনের লাইব্রেরিতে বই পড়তে আসে, বিকালবেলা বাচ্চারা খেলে, বড়রা হাঁটেন, মহিলারা হাঁটেন, মহিলাদের ক্লাব আছে ওখানে। তো এই সব মানুষ, যেখানে কারো জায়গা ছিল না মাঠটাতে, সবাই ভয় পেত, এখন সবাই ওখানে আসে। আচ্ছা, একটু জায়গা না বাড়িয়ে আপনি করেছেন, মানে স্কয়ার ফিটের হিসেবে কোনো একটু জায়গা বাড়েনি, কিন্তু যা ছিল তাই, সেটার একটা শুধুমাত্র মানুষের মনের মধ্যে জায়গা দিয়েছেন, দিতে পেরেছেন। তারপরে বিভিন্ন লেয়ার, এবং একটা মজার ব্যাপার, দেয়াল ছিল পার্কের সামনে, দেয়াল ছিল, লেখা ছিল সকাল 6টা হইতে সন্ধ্যা 7টা খোলা থাকিবে, কিন্তু সারা জীবনে দেয়াল, মানে গেটটা ভাঙা, সারা জীবনও খোলা থাকে, নোংরা থাকে। তা আসলে দেয়ালটা ফেলে দিয়েছি, আমরা বলেছি এটা তো দেয়াল দরকার নেই, কারণ এটা তো জনগণের এলাকা, এখানে কাকে আমরা দেয়াল দিয়ে আটকাতে চাই। এই যে একটা সিম্বল দিচ্ছে না মানুষকে, যেটা তুমি এক্সেসটা অবৈধ হয়ে যাচ্ছে বিকালের পরে, এটা ঠিক না, এটা তাদেরই জায়গা, সুতরাং তারা যখন খুশি 24 ঘন্টা তারা আসতে পারে। তো ফলে হচ্ছে সারাক্ষণ আসে, ওরাই দেখভাল করে, ওরাই চোখ, ওরাই ক্যামেরা। তো ফলে হচ্ছে ওটা তাদের প্রাণের জায়গা হয়েছে, একটা উঠানের মতো হয় না বাড়ির মাঝখানে, এই ঘিঞ্জি এলাকার মধ্যে একটা উঠান তৈরি হয়েছে, যেখানে সবুজ আছে, ফলের গাছ আছে, লটকন আছে, আপনার আতা আছে, আপনার সফেদা, বাচ্চারা পেরে খায়, পাখিরা আসে, পাখিরাও খায়, তো পাখির সাথে দেখা হয়। এবং ওই যে বৃষ্টির পানির একটা দারুণ ম্যানেজমেন্ট আপনারা করেছেন। ফলে যে প্রকৃতির যত কথা বলা হচ্ছে, এসডিজির যে গোলগুলা, 17টা গোল বা এই ধরনের গোলগুলা, সবগুলাই কিন্তু অ্যাচিভ কোথায় হবে? সারা পৃথিবী থেকে একবার হয়ে যাবে? ছোট 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 করে প্রত্যেকটা জায়গাতে এটা হতে হবে, যোগফল হবে সারা পৃথিবী চেঞ্জ। বাহ, অসাধারণ। আমি রসুলবাগের এই কাজটির জন্য রফিক আজম আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রত্যেকবারই এই ধরনের ইন্টারন্যাশনাল কনফারেন্সে অনেক ভালো ভালো কাজ নিয়ে যাই, ভালো ভালো আইডিয়া নিয়ে যাই। এবারও আমাদের বাংলাদেশের কৃতি সন্তানেরা তাদের নানান কাজ নিয়ে গেছে, ভালো ভালো ফিল্ম মুভি ওখানে উপস্থাপিত হবে, অ্যাডাপ্টেশনের অনেক গল্প ওখানে হাজির হবে। আরও কি কি হয় সেগুলো নিশ্চয়ই তানভীর এবং আমার সঙ্গে যারা আছেন হাসান ভাই
তিনিও একটু যোগ করতে পারবেন যে কোপে আর কি কি হয় যারা গিয়েছেন। একটা ছোট্ট বিরতির পরে ফিরছি। জলবায়ু সম্মেলন এ বিষয় নিয়ে কথা বলছি। স্থপতি রফিক আজম বলছিলেন যে একবারে তো পুরো পৃথিবী আপসাইড ডাউন, অর্থাৎ পজিটিভ অর্থে বলছি, যেসব ঝামেলাগুলো আছে একদিনেই তো ঠিক হয়ে যাবে না, ছোট ছোট ঠিক হওয়া থেকেই বড়টা কোথাও গিয়ে যুক্ত হবে। আমরা 1.5 নামিয়ে আনার কথা বলছি বৈশ্বিক তাপমাত্রা, সেটার জন্য তো 2009 থেকেও যদি এরকম একটা করে রসুলবাগ করা যেত তাহলেও তো কিছু না কিছু কন্ট্রিবিউট হয়তো আমরা করতাম। এইসব ছোট উদ্যোগ অথবা নতুন নতুন আইডিয়া, সেগুলো কি সেখানে এক্সচেঞ্জ করার সুযোগ থাকে কিনা? গওহর নাঈম ওয়ারা বলবেন, যোগ করবেন তানভীর এবং হাসান মেহেদী, যারা নিয়মিত যান এই বড় আসরগুলোতে। আমি গওহর নাঈম ওয়ারা, তার কাছ থেকে একটু শুনি। আমাদের হয়তো হাজার হাজার রসুলবাগ নাই, কিন্তু কোটি কোটি কৃষক, এদেশের কৃষক যে ইনোভেশনের মাধ্যমে এখন টিকে আছে, আপনি তাদের কথা এভাবে উঠে আসে না, কিন্তু আমাদের দেশটাকে টিকিয়ে রেখেছে এবং এখনো তারা, এবং আমাদের যে আর্থিক যে সহযোগিতা সেটা তাদের কাছে পৌঁছানোটা খুব কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। যেমন ধরেন আজকে আমরা রসুলবাগের সফলতার কাহিনী পড়লাম, কিন্তু আমরা জানি না যে কলারোয়ার লুঙ্গি রফিক যে পুরা গ্রামের একটা পরিবেশ চেঞ্জ করে দিয়েছে, এই লবণাক্ততার মধ্যে কিভাবে পানি ধরে রাখা যায় একেবারে তার নিজের মাথা থেকে বেরিয়েছে। সে কিন্তু ইঞ্জিনিয়ার না, সে আর্কিটেক্টও না, সে কোনো জায়গায় লেখাপড়া করে নাই, আর সাধারণ বুদ্ধি থেকে সে জিনিসটা বের করেছে। এবং আপনি যদি কলার যান, আপনি দেখবেন 25,000 মানুষ এখন মিষ্টি পানি ধরে রেখে চাষবাস করছে। এবং উচিত ছিল এইটাকে ফান্ড করা, এগুলাকে ছড়িয়ে দেওয়া, এই বুদ্ধি গ্রহণ করা। কিন্তু আমাদের কেন্দ্রীয় ব্যবস্থাপনা, সেই কেন্দ্রীয় ব্যবস্থাপনার মধ্যে স্থানীয় উদ্যোগগুলোকে সম্পৃক্ত করার কোনো প্রক্রিয়া নাই। আপনি শুরুতে একটা কথা জিজ্ঞাসা করছিলেন যে আমরা ভেবেছিলাম টাকাগুলো কোথায় এমনি এমনি হাঁটতে হাঁটতে আমাদের কাছে, একদম পৃথিবীতে কোথাও হাঁটতে হাঁটতে আসে না। আপনার যে গ্রিন ফান্ড আছে, যেটা প্রধান কেন্দ্র এখন সিভিলে, সেখানে কমপ্লায়েন্স মানতে হবে। আপনি করবেন না, আমাদের একটা মন্ত্রণালয় 7 বার চেষ্টা করে সেটাতে পারে নাই, তারা 8 বারের বার তারা আংশিকভাবে সক্ষম হয়েছে। আমাদের এগুলো অর্জন করতে হবে, এগুলো তো আমাদের দেখাতে হবে, আমাদের যে পরিকর্মা প্রক্রিয়া সেটাকে দেখাতে হবে। এবং আমরা, আপনি আরেকটা জিনিস বলেছিলেন শুরুতে যে আমাদের কেন, আমাদের টাকা আছে, আমাদের আছে, আমরা প্রায়োরিটিটা ঠিক করতে পারি না। একদম আমার দক্ষিণাঞ্চলে পানির যে কষ্ট, সেখানে বৃষ্টি পানি ধরে রাখার পিছনে আমি কয় টাকা ব্যয় করছি, আর এখনো ওই মাটির নিচে গিয়ে, আপনি কিছুদিন আগে দেখেছেন পাথরঘাটে একটা বিস্ফোরণ ঘটেছে, ক্লাইমেট চেঞ্জের ফান্ড ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনকে দিয়েছে, তারা গিয়ে, এবং বাংলাদেশে এটা 60 করা আছে, যে ম্যাপিং করা ছিল যে কোথায় গ্রাউন্ড ওয়াটার আছে কোথায় নাই। আর আর্সেনিক হওয়ার পরে তো গ্রাউন্ডে হাত দেয় আমাদের কথা না, মিটারের নিচে গেছে, আরো নিচে যেতে গিয়ে বাস্ট করছে। সেটা ভাগ্য ভালো স্কুলটা সেদিন বন্ধ ছিল, কোনো হানি ঘটে নাই, কিন্তু স্কুলটা এখনো বন্ধ আছে। তো এই যে আমাদের প্রায়োরিটি করতে না পারা, এবং কোন জায়গায় আমি ইনভেস্ট করব, কাকে দিয়ে আমি ইনভেস্ট করব। আমি শুধু যদি দক্ষিণাঞ্চলে আমি রেইন ওয়াটার হারভেস্টিং এ, শুধু দক্ষিণাঞ্চলে না, ঢাকা শহরে প্রত্যেক বাড়িতে যদি 1 বছর যদি তার ছাদের পানিটা ধরে রাখে, তাহলে 2 বছরের পানি। রাজস্থানে বৃষ্টি হয় 7 দিন, আমাদের হয় 7 মাস বৃষ্টি। এই উপমহাদেশের সবচেয়ে বড় বড় পুকুর রাজস্থানে আছে, আমরা দেখতে যাই, কিন্তু আমাদের এই পানিটা ধরে রাখার কোনো ব্যবস্থাপনা আমরা গড়ে তুলতে পারি না ওইভাবে। আগে ছিল, এখন আমরা মাটির নিচেই খুঁজতেছি। এটা আমাদের নিজেদেরও কিছু ব্যবস্থাপনা করতে হবে। মন্ত্রী মহোদয় একটা কথা বলেছেন, মানুষ ঘর বাড়ি বানাতে পারে শক্ত করে, সেই শক্তি তাদের অর্জন করতে হবে। জানেন, একটা সাইক্লোন শেল্টারের দাম দিয়ে 32টা দোতলা বাড়ি হতে পারে ইন্ডিভিজুয়াল, এবং সেখানে সাইক্লোন শেল্টারে যত মানুষ আশ্রয় নেয় তার দ্বিগুণ মানুষ আশ্রয় নিতে পারবে। এটা অঙ্কের হিসাব। আমরা বুয়েটের সাথে কাজ করে কতগুলো মডেলও তৈরি করেছি পটুয়াখালীতে,
এগুলোর কোনো রিপ্লিকেশন হয় না। মানুষ এমনকি টাকা শোধ দিতেও চায়। আমি তো প্লট পাই বিনা পয়সায়, সেটা ইয়েকে দিয়ে, প্রমোটারকে দিয়ে আমি বিশাল ধনী হতে পারি, কিন্তু গ্রামের মানুষকে যদি আমি সহজ শর্তে ঋণ দিই, সে ঋণ নিতে রাজি আছে, সে তার বাড়িটা ঠিক করে করতো। আমাদের সম্পদ আছে, কিন্তু আমি কিভাবে ব্যবহার করবো, একদম গেলে আমি এটা বাঁচতে পারবো। আমি এখন বিশ্ব ফোরামে গিয়ে বলছি যে কয়লা বন্ধ করো, আবার আমি বাংলাদেশের কয়লা নির্ভর বিদ্যুতের জন্য একটার পর একটা করে যাচ্ছি, এটা তো হবে না। আমাকে তো আগে নিজেরটা ঠিক করতে হবে, আমি কিভাবে কি করব। এবং এই যে মানুষের, আপনি দক্ষিণাঞ্চলে বিশেষ করে লবণাক্ত, আমি একটা উদাহরণ দিলাম লুঙ্গি রফিকের, কিন্তু আপনি দেখেন কৃষিতে তারা যে করছে, অলবণাক্ত এলাকায় প্রচুর শাকসবজি করছে, আপনার এখন সেগুলো অন্যান্য জেলাতেও যাচ্ছে। তো মানুষ কিন্তু চেষ্টা করছে, এই চেষ্টাটাকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। একদম গবেষণার একটা ব্যবস্থা রাখতে হবে। গবেষণা নিয়ে তানভীরের বোধহয় অনেক কিছু যোগ করার আছে। আমরা তানভীরকে সাংবাদিক এবং গবেষক হিসেবে পরিচয় দিতে ভালোবাসি। যোগ করবেন হাসান মেহেদী, তারপরে আমরা সাংবাদিক এবং গবেষকের কাছে গবেষণার জায়গাটুকু হয়তো শুনবো। গওহর নাঈম ওয়ারা যেখানে শেষ করলেন সেখান থেকে শুরু, নতুন কিছু যোগ করবেন কিনা হাসান মেহেদী? নাঈম ভাই শেষ কথা দিয়ে শুরু করি। সেটা হলো যে আমরা নিজেরাই কয়লা বিদ্যুৎ করছি। সৌভাগ্যের বিষয় হচ্ছে সাম্প্রতিককালে 10টা কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়েছে, অনুমোদন বাতিল হয়েছে, যেগুলো নির্মাণ হওয়ার কথা ছিল ইন জুন, এবং আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে আরো 6টা অনুমোদন বাতিল করা হবে। কিন্তু আমরা যে গতিতে যাচ্ছি এখন, এই জায়গাটা একটু দেখা দরকার। একই সঙ্গে আমরা মাঝে মাঝে প্রায়শই ভিকটিম হিসেবে কথা বলি, আমরা দায়ী হিসেবে কখনো কথা বলতে চাই না। যদি আপনি পৃথিবীর এমিশন দেখেন, আমরা বলছি যে আমরা 1%-এরও কম করি, কিন্তু যদি আপনি গ্রাফটা দেখেন যে 200 দেশ, তার মধ্যে আমরা কত নাম্বারে আছি? আমরা 39 নাম্বার কিন্তু এখন। আচ্ছা, দায়ী দেশের তালিকায় 39 নম্বরে। হ্যাঁ, 160টা কিন্তু আমাদের পেছনে। সো সেটা আমরা বলছি যে আমরা 300 কি 500 কিলোগ্রাম এমিশন করি, কিন্তু এখন দেখুন হিসেব করলে প্রকৃতির কয়েকদিন আগে মাননীয় পরিবেশ মন্ত্রী বলছিলেন যে আমরা যদি এখন হিসেব করি আমাদের 1.2 টন হয়ে যাবে পার হেড এমিশন। তো তাহলে আমরা যে গতিতে যাচ্ছি, আমরা কিন্তু 2030 বা 32 সালে আমরা পৃথিবীর প্রথম 15টা দেশের মধ্যে থাকবো এমিশনের মধ্যে। আমরা ইউকে কে ধরে ফেলতেও পারি বা এক ধাপ পেছনে থাকতে পারি, এরকম একটা অবস্থা সাম্প্রতিক একটা গবেষণায় দেখা গেছে। আমরা 200, তখন আমরা 270 মিলিয়ন টন কার্বন নির্গমন করবো। তাহলে দায়িত্ব আমাদেরও নিতে হবে। রাইট, তার মানে আসলে বার্গেনিং এর জায়গাটা এখানে, যতই আমি ভালনারেবল, আমার দেশের উপকূলীয় মানুষ ডুবে যাবে, বাংলাদেশ অনেকখানি তলিয়ে যাবে ইত্যাদি, সেগুলো আমাদের জিওগ্রাফিক্যালি যাই থাকুক না কেন, আবার এমিশন করার জন্য দায়ী দেশ হিসেবে যখন নাকি আমরা তালিকার সামনের দিকে আসি, তখন আমাদের আসলে ওই বার্গেনিং এর যেই শক্তিটা সেটা অনেকখানি কমে যায়। দায়িত্বর কথা নিশ্চয়ই যোগ করবেন তানভীর। ধন্যবাদ। আমি একটা উদাহরণ দিই। সারা পৃথিবী জুড়ে বাংলাদেশের শ্রেষ্ঠ গবেষকরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেন। আমি কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় প্রফেসর ডক্টর আখতারুর রহমান স্যারের সাথে কথা বলছিলাম যে আপনারা র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েন, বিদেশি শিক্ষক নাই এই জন্য। তো আপনার ব্রিটিশ বাংলাদেশি অনেক স্টুডেন্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পৃথিবীর বিভিন্ন দেশে ক্লাস নেন। তারা বাংলাদেশে যখন বেড়াতে আসে, তাদেরকে দিয়ে আপনি ক্লাস নেন, তারা ব্রিটিশ নাগরিক হিসাবে আপনাকে পয়েন্ট দিবে। স্যার এটা গ্রহণ করলেন। এখন বিদেশি যে সমস্ত এনআরবিরা আছে, তারাও এই জলবায়ু নিয়ে গবেষণা করছে, ইউএনএ কাজ করছে। এরকম অজস্র গবেষক আছেন, অস্ট্রেলিয়ায় আছেন, আমেরিকায় আছেন, ইংল্যান্ডে আছে। তাদেরকে একটু দয়া করে কানেক্ট করেন, করলে এই যে ফান্ডগুলো আসে ফেরত যেতে হবে না। প্রকল্প যে আপনারা সাকসেসফুল হয় না, তারা এখন অনলাইনে বসেই বাংলাদেশকে হেল্প করতে পারে। দে ডোন্ট ওয়ান্ট মানি, তারা বাংলাদেশকে কন্ট্রিবিউট করতে চায়। তাদেরকে একটু দয়া করে কানেক্ট করেন, এটা একটা পথ হইতে পারে। আর একটা হইতে পারে যে গবেষণায়, আমি একটু আগে মাননীয় মন্ত্রীর সাথে অফিয়ারে কথা বলছিলাম, ডক্টর আখতারুজ্জামান মহোদয়ের কাছে জানতে চেয়েছিলাম জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের বিশেষ কোনো সেল আছে কিনা, যারা শুধু জলবায়ু নিয়ে গবেষণা করবে, যারা শুধু ভালনারেবল কান্ট্রি নিয়ে বাংলাদেশের অবস্থান কত, কোথায় আমার গ্যাস পুড়ছে, কোথায় আমার কয়লা উৎপাদন বেশি হচ্ছে, আমার একদম ডেটা আছে কিনা, একদম পরিষ্কার কাগজ নিয়ে আমি ইউএনএ যাচ্ছি কিনা।
এই জায়গাগুলোতে আমাদের একটু ঘাটতি আছে। এখন আপনি যদি না জানেন ঢাকা শহরে কতগুলো গাড়ি আছে, কোন সালের গাড়ি আপনি রাখবেন, কোন সালের গাড়ি আপনি তুলে দিবেন, এবং কত নাগাদ কোন বছর নাগাদ আপনি গাড়িগুলি তুলে দিতে পারবেন, তার বিকল্প জ্বালানি কি, এখন সোলার বেসড ইকোনমির দিকে আমরা যাচ্ছি কিনা। আপনি কক্সবাজারে শুধু সমুদ্র সৈকতে গিয়ে ঘোড়ার উপরে বসে ছবি তুলবেন সেই চিন্তা না করে কক্সবাজারে আমার এই যে মানে বায়ো টারবাইন গুলো বসানো হচ্ছে কিনা, আমার সাগরের এই শক্তিটাকে আমি পরিবেশ বান্ধব জ্বালানিতে রূপান্তর করার প্রক্রিয়া করছি কিনা। আপনি ইংল্যান্ডের যত সাগরগুলোতে যাবেন দেখবেন দূরে এরকম করে উইন্ডমিল ঘুরছে। বাংলাদেশের এই উইন্ডমিল কবে ঘুরবে আই ডোন্ট নো। এখন বাংলাদেশে এটা একটা তানভীর, আমি একটু যোগ করতে পারি, এটা বাংলাদেশে কুতুবদিয়াতে বোধহয় করা হয়েছিল একটা প্রজেক্ট, এবং এই বাংলাদেশের যে উপকূলের যে বাতাসের যে ফ্লো, সেটাতে খুব একটা খরচ আর ইয়ের সঙ্গে উইন্ডমিলটা খুব বেশি ওয়ার্থ ইট হয় না, সে কারণে এই জায়গা থেকে পিছিয়ে এসেছে এটা। আমি পাওয়ার সেক্টর নলেজ এন্ড টেকনোলজি শেয়ার করতে হবে। এই যে আমাদের বড় একটা বাণিজ্য প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে লন্ডনে আসছেন, এবং ইংল্যান্ডও তো চায় নলেজ এন্ড টেকনোলজি শেয়ার করতে। তা আপনি ইউএন কে প্রপোজাল দিন, আমরা দরিদ্র দেশ, আমাকে টেকনোলজি তুমি প্যাটেন্ট ফ্রি টেকনোলজি আমাকে দাও, আমি ভালনারেবল কান্ট্রি। তো আপনার কাছে যদি ডেটা না থাকে, তথ্য না থাকে, আপনি তো বার্গেন করতে পারছেন না। তো এই তথ্য উপাত্তগুলো সংগ্রহ করবার জন্য আপনার বিশ্ববিদ্যালয়তে গবেষণা বরাদ্দ দিতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে শুধুমাত্র জলবায়ু নিয়ে গবেষণা করো। আপনি যে মেহেদী হাসান বলেছেন যে একটা রিফিউজি তৈরি হবে, ভালনারেবল রিফিউজি তৈরি হবে, তাদেরকে রাখবার জন্য ইউএন কে বলুন যে তুমি আমাকে রোহিঙ্গা নিয়ে গবেষণা করার জন্য, রিফিউজি নিয়ে গবেষণা করার জন্য বাজেট দাও। ভালনারেবল 7টা কান্ট্রির মধ্যে যদি বাংলাদেশ একটা হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বড় গবেষকরা তো বাংলাদেশে এসে জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা করা দরকার। সেই গবেষণার জায়গাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই, সেই গবেষণার জায়গাটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাই, বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাই। সরকারকে সেখানে বরাদ্দ দিতে হবে, গবেষকরা বাংলাদেশে আসতে হবে। এখন আপনি বলছেন ইউএন আপনার ডেটা তৈরি করে দিচ্ছে, জার্মানি আপনার ডেটা করে দিচ্ছে, ওয়াই নট বাংলাদেশ? আপনি আপনার ডেটা তৈরি করছেন না কেন? আপনার ডেটা কেন XYZ বা উন্নত দেশগুলো তৈরি করে দিতে হবে? উন্নত দেশ ডেটা তৈরি করবে তার প্রয়োজনে, আপনার প্রয়োজনে নয়। তো আপনি দেখুন ইন্ডিয়া, চায়না, তারা হচ্ছে সবচেয়ে বেশি কোল ডিপেন্ডেন্ট ইকোনমি। চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং আসেননি এই জলবায়ু সম্মেলনে, তিনি অংশগ্রহণ করছেন না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করছেন না। তাদের কোনো রিপ্রেজেন্টেশন দায় আছে, কিন্তু তারা মনে করছেন না আসলে, করছেন না। কিন্তু তারা তো একটা লক্ষ্যমাত্রা দিয়েছেন। চীন আসছে না, কিন্তু চীন বলছে যে আমি 2050 সালে পারবো না, আমি 2060 সালের মধ্যে নেট জিরোতে যাব, এটা বলেছে চীন। এখন আমরা যেমন মেহেদী হাসানও বলছেন যে আমরা আগামী 1 দশকের মধ্যে ইংল্যান্ডের কাছাকাছি চলে যাব। তো এখন আমি চাইছি আমাকে $100 বিলিয়ন আমাকে বাজেট দেওয়া হোক। ঠিক আছে, আমরা $100 বিলিয়ন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, এটা 2020 সালে পারেনি, 2023 সালের মধ্যে 100 বিলিয়ন দেবে। তো 100 বিলিয়ন দিয়ে আপনি করবেনটা কি? সেই রোড ম্যাপ আপনার কোথায়? এটা আমরা প্রকাশ করুক সরকার, সেটা চাই। আপনি টাকা চাইবেন, কিন্তু কোথায় খরচ করবেন, কিভাবে খরচ করবেন, কাকে দিয়ে খরচ করবেন, সেই প্রতিষ্ঠানগুলো কারা, তাদের সেই অভিজ্ঞতা আছে কিনা। না থাকলে আপনি বাইরে থেকে এক্সপার্টিস হায়ার করে নিয়ে আসুন বাংলাদেশে, বিদেশিদেরকে কাজ করার সুযোগ দিন, বিদেশি এনআরবিদেরকে কাজ করার সুযোগ দিন। তারা লন্ডনে বসে, আমেরিকায় বসে, অস্ট্রেলিয়া বসে বাংলাদেশের জন্য কাজ করবে। সেই পরিবেশটা তৈরি করার একটা মনোবৃত্তি থাকতে হবে, তাহলেই আমার কাছে মনে হয় যে গবেষণা খাতে বিনিয়োগ, যে আমরা মানে যে সাংবাদিকের মতোই রাখি যে সেই মনোবৃত্তিটা নাই কেন। মানে আপনি এতক্ষণ বলছেন যে কেন আমাদের ইউএন এর কাছ থেকে ডেটা নিতে হবে, কেন আমরা নিজেরা গবেষণায় বরাদ্দ দিচ্ছি না, সরকার যে 100 বিলিয়ন চাইলেই কোথায় খরচ করবে, তার জায়গাটা কোথায়, এগুলো সবই জবাবদিহিতার জায়গা। যদিও ডক্টর আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী, কিন্তু তিনি একজন রাজনীতিবিদ এবং এই বিষয়ে তার একটা দারুণ আগ্রহ আছে। তিনি নিশ্চয়ই রাজনীতিবিদের মতন করে আমাদের সাংবাদিকদের নানান উত্তর বা গবেষক তানভীরের নানান প্রশ্নের উত্তর দেবেন। একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে আমরা রাজনীতিবিদ, স্থপতি এবং সাংবাদিক অ্যাক্টিভিস্টদের কথা শুনবো।
ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা জলবায়ু সম্মেলন নিয়ে কথা বলছি। সম্মেলন শুরু হয়েছে এবং বেশ কদিন চলবে। আমরা তার এই কদিনই হয়তো বারবারই অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। সম্মেলনের প্রাক সম্মেলনী আলোচনা বোধহয় আজকের এই অনুষ্ঠানে। অনেকগুলো প্রশ্ন এসেছে, ডক্টর আব্দুর রাজ্জাক প্রশ্নের উত্তর দিবেন। তার আগে এক পর্যায়ে রফিক ভাই বলছিলেন, আমার খুবই পছন্দ হয়েছে, পছন্দ না নিজের ভেতরে অনেক পছন্দের একটা জিনিস বৃষ্টি। আমরা যতই বিরক্ত হই বৃষ্টির পানি কারোর জন্য সর্বনাশ ইত্যাদি যাই বলি না কেন, এখানে আইডিয়া এবং কিভাবে আমরা একসেপ্ট করছি সেটার উপরে। এবং আমরা যুগ যুগ ধরে বৃষ্টির দেশ, বৃষ্টি হয় বলে এত সুন্দর ফসল হয়। সেখান থেকে যখন নাকি হেমন্তটা চলে যাচ্ছে, শীত হয়তো একদম পড়ছে না, বৃষ্টির দিনে বৃষ্টি হচ্ছে না, এই ধরনের কিছু প্রাকৃতিক ব্যাপার স্যাপারের মধ্যে আমরা পড়ছি এবং বারবারই বলছি এবার ধান হলো না, এবার আম হলো না, ইত্যাদি নানান কিছু বলছি। শুধুই কি আসলে কার্বন ইমিশন নাকি আরও অন্য কিছু ঘটছে কোথাও, সেগুলো নিয়ে কি আমরা কথা বলতে পারি? সহকর্মী সাদাত হাবিব তো খুঁজে টুজে বের করেছেন বৃষ্টি চুরির একটা বিরাট ঘটনা। এটা নিয়ে অনেকে সেলিব্রেট করেন, কিন্তু আমরা যারা বৃষ্টিকে ব্লেসিংস মনে করি তারা মনে করি যে আমাদের আকাশে বৃষ্টি আসার আগেই তারা চুরি করে নিয়ে যাচ্ছে। এটাকে আসলে কোপে গিয়ে নালিশ করা যায় নাকি অদূর ভবিষ্যতে কি এটা নিয়ে কোনো নালিশ হবে? সাদাত হাবিবি, সেতুর রিপোর্ট। সময়টা 1947। হ্যারিকেন কিংয়ের ভয়ে আটোসাটো মার্কিন যুক্তরাষ্ট্র। ঝড় থামানোর মিশনে মার্কিনিরা প্রজেক্ট সেরি সাটলো, যার নেতৃত্বে মার্কিন বিজ্ঞানী ভিনসেন্ট জে শেফার 36 কেজি ড্রাই আইস ছুড়ে দেওয়া হয় হ্যারিকেন কিংয়ের উপর। দাবি করা হয় তাতে কমে আসে হারিকেনের প্রভাব, তবে সেটি ফ্লোরিডায় দিক পরিবর্তন ছাড়া আর কোনো প্রভাবই রাখতে সক্ষম হয়নি। সেই সাথে পরিবেশের নিয়ন্ত্রণ হাতে নিতে কৃত্রিম বৃষ্টির শুরু সভ্যতার। পর্দায় যে দৃশ্য দেখছেন সেটি বিবিসির ধারণ করা। ক্যালিফোর্নিয়ায় কৃত্রিম মেঘ তৈরি করার এই মেশিন থেকেই হবে বৃষ্টি। যদিও এই ব্যবস্থা তৈরি করা কিংবা এর ব্যয় কোনোটাই সহজ নয়, তাই প্রযুক্তির এই প্রসার থমকেই আছে। বরং মধ্যপ্রাচ্য জুড়ে কৃত্রিম বৃষ্টির এমন কৌশল রেইন সিডিং এখন ইন্টারনেটের দুনিয়ায় ভাইরাল। মূলত বায়ুমণ্ডলে জমে থাকা কোটি কোটি জলীয় বাষ্পকে আরো শীতল করে ফেলতে পারে এমন পদার্থ বায়ুমণ্ডলে ছড়িয়ে দেওয়া হয়। ফলে মেঘ তৈরির স্বাভাবিক প্রক্রিয়ার মতোই সব জলীয় কণা একভূত হয়ে এমন বৃষ্টিপাত হয়। বছরে মাত্র 100 মিলিমিটার বৃষ্টি হওয়া আরব আমিরাত এই প্রযুক্তিতে নির্ভরতা বাড়াচ্ছে। যেমনটা আগেই শুরু করেছে চীন, মার্কিনিরা তো আরও এগিয়ে। এই ফেব্রুয়ারিতে সেখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল তুষারপাত। চট করেই বিজ্ঞানের গতিতে বেসামাল না হলে এই ঘটনাগুলো নানা ধরনের শীতল সমীকরণে ঠেলে দিচ্ছে গোটা বিশ্বকেই। যেহেতু মেঘ তৈরি ব্যয় সাপেক্ষ, তাই মধ্যপ্রাচ্য আর চীনকে অপেক্ষা করতে হয় মৌসুমী বায়ুর উপর। তার মানে যে মৌসুমী বায়ু মধ্যপ্রাচ্য হয়ে দক্ষিণ ভারত আর বাংলাদেশে এপ্রিল মে নাগাদে আসবার কথা, সেই বায়ু প্রবাহ কমে আসে। লক্ষ্য করে দেখবেন দিন দিনই বাংলাদেশে বর্ষা আসবার সময়, বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের ধরন তিনটাই পরিবর্তন হয়ে গেছে। যখন বৃষ্টি আসার সময় তখন এবছরও শুষ্কতায় ভুগেছে উত্তরাঞ্চল। আর কক্সবাজারে 48 ঘন্টার ব্যবধানে হয়েছে 400 মিলিমিটারের বেশি বৃষ্টি। হুট করেই এই অক্টোবরেই আসাম আর দার্জিলিংয়ের অতিবৃষ্টিতে বন্যায় ভুগেছে তিস্তাপাড়ের মানুষ। আরও সহজ ভাষায় বলতে গেলে বৃষ্টি চুরির এই কাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলবায়ুর ঝুঁকিতে থাকা দেশগুলোই। শুধু ঋতু পরিবর্তন না, এমন কৃত্রিম বৃষ্টিপাত করাতে বায়ুমণ্ডলে যে সিলভার আয়োনাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় তাতে স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বায়ুমণ্ডল। সিলভার বায়ুমণ্ডলে প্রবেশ করলে ক্ষতি করতে পারে গোটা ওজোন স্তরকেই। এমন কৃত্রিম বৃষ্টিপাতের পরিমাণ যেহেতু ঠিকঠাক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই তো এমন বৃষ্টিপাতে সৌদি জুড়ে সম্প্রতি এমন বন্যারও দেখা মিলেছে। সেই সাথে আছে অতিরিক্ত বজ্রপাতের শঙ্কা। 26তম সম্মেলনে কনফারেন্স অব দ্য পার্টিজ বা কপ, সেখান থেকে কি এমন বৃষ্টি চুরির ইস্যুতে কোনো সুরাহা আসবে, নাকি রোজই জলবায়ুর পরিবর্তনের ঝুঁকি নিয়ে টিকে থাকা দেশগুলোর গলা ভিজবে শুধু আশ্বাসে? সাদাত হাবিবি, সেতু, এটিএন নিউজ, ঢাকা। অনেকগুলো প্রশ্নের মধ্যে বৃষ্টি চুরির ইস্যুটাও কিন্তু মাননীয় কৃষি মন্ত্রীর কাছে রইল। এর আগে তানভীর অনেকগুলো প্রশ্ন করেছেন। স্যার, আপনি প্রশ্নের উত্তর দিবেন, আমি আপনার পরেই আমি আবার আমাদের স্থপতিকে শুনবো। এটি কতক্ষণ চলবে এই আলোচনা? স্যার, একেবারে প্রায় শেষ ভাগে চলে এসেছি আমরা। আচ্ছা, খুব বেশি সময় নেই স্যার, একটু না।
মিস্টার তানভীর আহমেদ অনেকগুলো প্রশ্ন তুলেছেন, মূলত তিনি গবেষণার কথা বলেছেন এবং আমাদের কি ধরনের ইনোভেশন আছে বা কি ধরনের ইনোভেশনের চেষ্টা আমরা করছি এবং সেগুলোর প্রয়োগ কতটুকু হয়েছে। আমাদের যদি সক্ষমতা না থাকে আমাদের বিজ্ঞানীদের বা আমাদের পেশাজীবীদের, তাহলে সেই ক্ষেত্রে আমরা বিদেশি সহযোগিতা নিচ্ছি কিনা। বাংলাদেশে কিন্তু এখন যেহেতু বাংলাদেশের অর্থনীতি ওইভাবে বিদেশি সাহায্যের উপর আগের মতো নির্ভরশীল না, বিদেশি যে সকল আগে টেকনিক্যাল সাপোর্ট আসতো বিভিন্ন প্রকল্পের নামে, মূলত সেগুলো টেকনিক্যাল সাপোর্টই মূল অংশটাই থাকতো, শেয়ারটা থাকতো টেকনিক্যাল সাপোর্টের, সেটাও নাই, ওইভাবে প্রজেক্টও আসছে না। আর চাইলেই বিদেশিরা এখন ওইভাবে আমাদেরকে সাহায্য দিচ্ছে না। তো আমি যেটা বলবো, যেমন আমাদের এই ক্লাইমেট চেঞ্জের ইয়েতে আপনারা একদিকে বলছেন যে কয়লা বেসড আমাদের যেগুলো, আমাদের যে ইমিশন, সেই ইমিশন তো অনেক কম। আমাদের তো শিল্পায়ন করতে হবে, তো শিল্পায়নের জন্য তো আমাদের এনার্জির দরকার, আমাদের বিদ্যুৎ দরকার, আমাদের গ্যাস দরকার, আমাদের পানির দরকার, আমাদের ইনফ্রাস্ট্রাকচার দরকার, পোর্ট সব কিছুতেই আপনার এনার্জি লাগবে। অল্টারনেটিভ গুলা হলো যে রিনিউয়েবল, সেটা একটা হলো যে সোলার এনার্জি। এই সোলার এনার্জির জন্য যে জায়গা লাগে, বাংলাদেশ এমনি ঘনবসতি, 1200 মানুষ পার কিলোমিটার, সেখানে কানাডায় 1.5 জন মানুষ, রাশিয়ায় 2 জন মানুষ, অস্ট্রেলিয়ায় 3 জন মানুষ পার স্কোয়ার কিলোমিটারে, তো চায়নাতে 500-র নিচে, ভারতের মতো এত পপুলেশনে, এত সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি 139 কোটি, তাদেরও কিন্তু আপনার 500-র নিচে তাদের পার স্কোয়ার কিলোমিটারের মানুষ। আপনি যে আমার সোলার এনার্জি করব, এই সোলার এনার্জি আমি কোথায় করব? আমার জায়গা কোথায়? এত জায়গা আমার কোথায়? এবং আমার তো ইমিডিয়েট যদি আমি এনার্জি না পাই, আমি শিল্পায়নে যাব কেমন? আমাকে এনশিওর করতে হবে যে আমার শিল্পায়ন ছাড়া আমার জন্য কোনো অল্টারনেটিভ নাই এই মুহূর্তে। আমার লক্ষ লক্ষ ছেলেরা ইউনিভার্সিটি থেকে মেয়েরা পড়ে বেরিয়ে আসছে। আমার মা বলে যে ডক্টর রাজ্জাক, আমার ডাক নাম ভোলা, বলে ভোলা তোমার বাসায় কোনো মেয়েরা আর কাজ করবে না, কাজের মেয়ে আর বাংলাদেশে পাবা না, আমি বেঁচে থাকবো। উনি এখনো বেঁচে আছেন, 90 বছর বয়স। 5 বছর পরে আর কাজের মেয়ে পাবা না। কেন? যে এই মেয়েরা স্কুলে পড়ে, ইন্টারমিডিয়েট পাস করছে, বিএ পাস করছে, তারা আর তোমার বাসায় কাজ করবে? তাহলে এই মেয়েরা কোথায় কাজ করবে? তাদের জন্য শিল্পায়ন করতে হবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে, এবং এমপ্লয়মেন্ট করতে হলে আপনাকে এনার্জি ব্যবস্থা করতে হবে। কাজে আপনাকে ব্যালেন্স, উনি উইন্ড কথা বলেছেন, উইন্ড পাওয়ার, এই উইন্ড পাওয়ার আমাদের দেশে, আপনি সমুদ্রের ধারে না, আমেরিকায় গিয়ে দেখবেন, আপনি ইন্ডিয়ানাতে গাড়ি চালায় যান, শত শত উইন্ড মিল, কিন্তু বাংলাদেশে এগুলো বাস্তব আমরা করে দেখেছি পরীক্ষা করে, বাংলাদেশের যে বাতাস, এই বাতাসে উইন্ড মিল খুব ইফেক্টিভ না, এটা খুব একটা টেকনিক্যালি এটা সাউন্ড না। তো কাজেই আমরা যেগুলো করছি, যেমন আমাদের এই কোস্টাল এরিয়া, আমি যদি ইনভেস্টমেন্ট গুলা খুব সুন্দর করে করতে পারি এবং এখানে যদি আমরা ভালো প্রযুক্তি ব্যবহার করতে পারি, আমি ওনার সাথে অবশ্যই একমত, তানভীরের সাথে। কিন্তু এই ইনভেস্টমেন্ট গুলো সেই 60-এর দশকে করা হয়েছে, তার মানে সেগুলো এখনো রিপেয়ার করা হয়। রিপেয়ার করলে তো হবে না। আপনার এলাকাকে স্যালাইনিটি থেকে প্রোটেক্ট করার, প্রিভেন্ট করার জন্য আপনাকে এমন শক্ত এনভায়রনমেন্ট করতে হবে যে সাইক্লোন হলো, তারপর টাইডাল ফ্লাড হলো, যাতে এইগুলো নষ্ট না হয়, ধ্বংস না হয়। উনি বলছেন যে 2.5 বছর লাগছে, আমাকে যে কি শ্রম দিতে হয়েছে, আর্মিকে এনগেজ করে, আর্মিরা সেখানে গিয়ে দীর্ঘদিন কাজ করে, এই মানুষ রাস্তায় ছিল, সড়কে ছিল, হাসান সাহেব যেটা বলেছেন, তাদেরকে আমাদের ঘর বাড়িতে ফিরিয়ে নিয়েছে। এখনো আমরা ফ্রেশ ওয়াটার, সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে পারি না। 1 কিলোমিটার, আধা কিলোমিটার হেঁটে গিয়ে মহিলারা খাওয়ার পানি নিয়ে আসছে, আপনার কলসে করে, ইয়েতে করে, নৌকায় চড়ে। তো এগুলো তো আমাদের এই বাস্তবতা গুলি, এগুলো আমরা ট্যাকেল। আপনার যে একটা প্রজেক্টের আমি জানি না, এই যে শহরের লোকজন বাতি লাগিয়েছে, কিন্তু বাজেট আসছে কতটুকু, কত পাইছি আমরা? গ্রিন আমরা খুবই কম, খুবই নেগলিজিবল। জি স্যার, না কিন্তু তারপরে এগুলো নিয়ে অনেক সময় কথা ওঠে যে আমি পরিবেশ ফান্ড নিয়ে, আমি একমত যে আমাদের দেশে অ্যাডাপটিভ রিসার্চ আমাদেরকে অবশ্যই করতে হবে। আমাদেরকে টেকনোলজি, এগ্রিকালচার সেক্টরকে করার জন্য বিভিন্ন কৃষি পণ্যের স্ট্রেস রেজিস্ট্যান্স
বিভিন্ন ফসলের জাত আমাদেরকে উদ্ভাবন করতে হবে, এবং সেখানে যে বৃষ্টির পানির কথা যেটি বলছেন, জি বৃষ্টির পানি যেটা আপনার নদীতে যাচ্ছে গিয়ে সমুদ্রে চলে যাচ্ছে, কাজেই আমাদের এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে দেখবেন সবসময় তিনি বলেন যে সারফেস ওয়াটার আমরা কিভাবে ব্যবহার জি করতে পারি। জি স্যার এই পদ্মার যে আপনার মিলিয়ন কিউবিক ফিট পানি চলে যাচ্ছে সমুদ্রে, এই পানিটা কিভাবে ব্যবহার করে আমরা ফসল উৎপাদন করতে পারি। যেমন আমাদের ইরিগেশন করার স্যার আমরা কিন্তু হাতে খুব বেশি সময় নাই, এক আমরা সেকেন্ড আমি বলছি, পানি যে আমরা তুলছি অ্যাকুইফায়ার নিচে চলে যাচ্ছে, কিছুদিন পরে আর টিউবওয়েলেও পানি পাওয়া যাবে না। জি অলরেডি বরেন্দ্র এলাকায় সমস্যা হয়ে গেছে। এই বরেন্দ্র অঞ্চলে আমরা 3-4 কিলো পাইপ দিয়ে সারফেস ওয়াটার ইউজ করার জন্য ইরিগেশন প্রজেক্ট নিয়েছি। আচ্ছা কেন? যে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার আর এই অ্যাকুইফায়ার আমরা ডিপ্লিট করতে চাই না। আমরা একদম পদ্মার পানি এনে কিভাবে করা যায়, অনেক মডার্ন টেকনোলজি আমরা সেখানে ব্যবহার করছি। জি অটোমেটিক আপনার বিলিং করার, সুইচ দেওয়ার, তারপরে এই পানিকে উপরে তুলে নিয়ে আবার সেখান থেকে পাম্প করে আরো দূরে নিয়ে যাওয়ার, এগুলো দেখলে আপনি, জি আমি তানভীরকে অনুরোধ করবো আপনি যদি নেক্সট টাইম আসেন আমার সাথে যোগাযোগ করলে এই ক্লাইমেট ভালনারেবল এলাকায় আপনাকে নিয়ে যাব, যে কিভাবে আমরা সেখানে এই সারফেস ওয়াটার ইউজ করার জন্য কাজ করছি। স্যার অনেক ধন্যবাদ। বাংলাদেশের অ্যাকুইফায়ার রিচার্জ হয় কিভাবে? এই যে ইন্ডিয়া পানি তারা ডাইভার্ট করছে জি বিভিন্ন ড্যাম দিয়ে দিয়ে, পদ্মার পানি, তারপরে আপনার এই গঙ্গার পানি, এই পানিকে আপনার এখন আমাদের অ্যাকুইফায়ার চার্জ হচ্ছে না, চার্জ হয় বৃষ্টির পানি আর বন্যার পানি। জি স্যার, স্যার বৃষ্টিও চুরি করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ বৃষ্টিও চুরি করে নিয়ে যাচ্ছে, সেই প্রশ্ন ছিল আমার সহকর্মী সাদাত হাবিবের রিপোর্টে। জি এই যে অ্যাকুইফায়ার রিচার্জ, এটাও আমাদের জন্য একটা বিরাট কনসার্ন। আমরা হিমালয় থেকে যদি পানি না আসে, সব যদি এই টেম্পারেচারের জন্য ডিপ্লিট হয়ে হিমালয় হয়ে যায়, ডিনোটেড হয়ে যায়, জি তাহলে তো আমরা আরো অনেক বেশি সাফারার হব। তাহলে আমাদের আসলে কি এরকম বড় বৈশ্বিক সম্মেলনগুলোতে গিয়ে এটা নিয়ে নালিশ করার মতো কি আমাদের শক্তিটা আছে, গলার জোরটা কি তুলতে পারবো, যে মৌসুমী বায়ুর বৃষ্টি আমাদের হকের বৃষ্টি সেটাও নিয়ে যাচ্ছে অন্য জায়গা থেকে? আপনার ওখানে নালিশ করে লাভ কি? আপনার ওদের এটা কি, ওরা আফগানিস্তানে $3 ট্রিলিয়ন খরচ করবে, সেটা তাদের হলো প্রায়োরিটি। ওই এডওয়ার্ড কেনেডি বলছে যে আমাদের এই অ্যারিজোনাতে আমাদের কতটি অ্যাটম বোমা আছে, হোয়াট দে আর ডুইং, এই অ্যাটম বোমা, দে আর সিটিং ডাক। একটা কলাম লেখে নাই, 8 থেকে 10 লাইনের একটা চিঠিপত্রের কলামে নিউজ উইক একটা চিঠি লিখেছিল এডওয়ার্ড কেনেডি, যে আমাদের অ্যাটম বোমার কাজগুলো, এবং প্রমাণ হয়েছে যে 20 বছর আফগানিস্তানে যুদ্ধ করে এই অ্যাটম বোমা কোনো কাজে লাগে নাই। লজ্জা এবং গ্লানি নিয়ে তাদেরকে আফগানিস্তান থেকে, ভিয়েতনাম থেকে ফিরে যেতে হয়েছে। জি অনেক ধন্যবাদ স্যার। ওদের প্রায়োরিটি হলো কিভাবে মিডল ইস্টকে ডিস্টেবিলাইজ করবে, কিভাবে পলিটিক্যালি কে অস্থির করবে এই সমস্ত দেশকে, এটা হলো ওদের প্রায়োরিটি। যাই হোক, আমরা বলছি জলবায়ু সম্মেলন এবং বৈশ্বিক সম্মেলন, এই সম্মেলন কে ঘিরে দেশে দেশে তো অন্তত আমরা কি করতে পারি, কি করলাম, কি করা উচিত, অথবা যে সচেতনতার জায়গাগুলো বলতে হবে, সেটা অবশ্যই আমাদেরকে সেগুলো নিয়ে আগে তো আমাদের কথা শুনতো না, এখন আমাদের বলতে, আমরা এরকম না আর কি, অত গরিবের বউ না, ওনারা যেটা বলেছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, তারা কথা আমাদের শুনে। অনেক ধন্যবাদ। রফিক আজম এক লাইনই বলতে পারবেন, একেবারে আমার 11টার খবরের সময় হয়ে গেছে। আমি অনেকগুলা তো শুনলাম কথা, তানভীর ভাই ওনারা বললেন। আমাদের কিন্তু আমরা এখন কাজ করছি, অনারেবল মেয়র দক্ষিণে যে মাস্টার প্ল্যান, অ্যাকশন প্ল্যান আমরা করছি, একটা বড় টিম, 74 জনের টিম আমরা কাজ করছি। আমি আপনাদেরকে বলি, আমাদের কিন্তু 5 কোটি ডেটা আছে, ঠিক আছে? বাংলাদেশ কিন্তু গত 50 বছর প্রচুর ডেটা তৈরি করেছে, কিন্তু যেটা আমরা পারিনি, কোনো কোঅর্ডিনেশন নাই। আরো ডেটা তৈরি করতে পারেন আপনি, কিন্তু কোঅর্ডিনেশন যখন থাকবে না, তখন কিন্তু হাইপোথিসিস, ইউটোপিয়া থেকে গ্রাউন্ড রিয়েলিটির সঙ্গে আমরা এই কোঅর্ডিনেশন, ইট উইল নেভার ওয়ার্ক। জি, আবারো বারবার করে যে কোনো ইস্যু নিয়ে কথা বলি, কোঅর্ডিনেশনটা সবশেষে আসে, এবং সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার মনে হয়। যে কোনো কার্বন চ্যালেঞ্জের চেয়ে, বৃষ্টি ঝড়ির চ্যালেঞ্জের চেয়ে, খরা বন্যা সবকিছুর চেয়ে এটা ম্যানমেড একটা ডিজাস্টার। এই ডিজাস্টার যাতে ঠিকঠাক হয়, সেজন্য আমরা একজন রাজনীতিবিদের কাছে নালিশটা রাখলাম। ডেটা আছে, অনেক কিছুই আছে, সেটার কোঅর্ডিনেশন নাই। কোঅর্ডিনেশনের ব্যাপারটা নিশ্চয়ই ঠিক করবেন, এবং সবার তরফ থেকে এই কোঅর্ডিনেশনের সহযোগিতা পাবো আমরা।
সেই শুভকামনা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন সবাই।